এভাবে কোটি টাকা রেভিনিউ জেনারেট করা পসিবল। আপনি যদি ১ কোটি টাকা রেভিনিউ জেনারেট করেন, ঠিক এই ৩টা জায়গায় কাজ করে আপনি ১০ কোটিতে যেতে পারবেন। আপনার বিজনেসের সেলস হচ্ছে না, এটা কি একটা প্রবলেম? আইডিয়া নলেজটা ঠিক না থাকলে তোমার ব্যবসা করা কঠিন। আইডিয়া আসলে একটা ব্যবসার জন্য ম্যাটার করে না, এই মুহূর্তে ম্যাটার করে অ্যাকশন। কিভাবে একটা বিজনেসকে বিল্ড করতে পারে, আইডিয়াটা কি হওয়া উচিত? বিজনেস আসলে দুটো জিনিস বলা যেতে পারে। নাম্বার 1 সাইকোলজি, নাম্বার 2 ঘরের বাজার বিডি জামশেদ মজুমদার ভাই তো অনেক বড় হয়ে গেছে, এখন আমি এখন একটা পেজ শুরু করবো, ন্যাচারাল প্রোডাক্ট বানাবো, ভিডিও টিডিও করবো, বাট দিন শেষে দেখা যায় কি কিছুই হচ্ছে না। প্রবলেমটা আসলে কি দেখতেছেন যে কেন পারতেছে না? বিজনেস মানে হচ্ছে একটা কন্টেন্ট বানাই ফেলবো এবং এই কন্টেন্টটা ফেসবুক অ্যাড দিয়ে দিব, হাজার হাজার সেলস হবে। আসলে ব্যাপারটা এরকম ভাবে কাজ করে না। এই সময় সে আইডিয়া পাই না, পর্যাপ্ত নলেজ নাই, এই কারণে আসলে কারোর ব্যবসা থেমে যে কারণে আছে সেটা হচ্ছে সিস্টেম যত ফিট বিজনেস তত হিট। উইদাউট সিস্টেম আপনি আপনার বিজনেসকে স্কেল করতে পারবেন না। আপনার টার্নিং পয়েন্টে কি ছিল সাকসেস হওয়া? সবচেয়ে বেশি কাজ করছে আমার ক্ষেত্রে কন্টেন্ট। কিভাবে একটা বেটার নেটওয়ার্ক তৈরি করা যায়? কন্টেন্ট বানানোটাই একটা বেস্ট অপশন। প্রোডাক্ট ভালো হলেই কি ব্র্যান্ড হবে? প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আপনার বিক্রি হবে। ব্র্যান্ডিং নির্ভর করবে। আমরা আসলে ব্যবসা শুরু করি মোটিভেশন। ফেসবুক কিন্তু আপনার সেলসের দায়িত্ব নেয় না। বাংলাদেশে ব্যবসা করার জন্য সবচেয়ে কঠিন জিনিস কি বলে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে? বিজনেসটাকে যত কঠিন করা হচ্ছে, আসলে বিজনেস তত কঠিন না। 50,000 1 লাখ টাকা দিয়ে মানুষ ব্যবসা করতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাকে আমি ফলো করি মোটামুটি ২ বছর হইছে এবং আমি আপনাকে দেখছি মার্কেটিং, বিজনেস, স্টোরি টেলিং এগুলো নিয়ে আপনি অনেক বেশি কথা বলেন। একটা বিজনেসকে কিভাবে স্টার্ট করা যায়, বিল্ড করা সবকিছু নিয়ে আপনি মোটামুটি কথাবার্তা বলেন। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে একজন উদ্যোক্তা সে কিভাবে একটা বিজনেসকে বিল্ড করতে পারে? তার আইডিয়াটা কি হওয়া উচিত? কেমন আইডিয়া ধরেন কাজ চলছে? কারণ আমি যেটা মনে করি যে আইডিয়াই হচ্ছে মনে করেন একটা জিনিস যেখানে কারণ আইডিয়াটা ঠিক না থাকলে মনে করেন প্রোডাক্টে কিসে যাবে? সো কিভাবে সে আইডিয়া বা হচ্ছে কি নলেজে কাজ করবে? ধরেন আইডিয়া নলেজটা ঠিক না থাকলে তোমার ব্যবসা করা কঠিন। আচ্ছা, এখন ২০২৫ সাল চলতেছে। আইডিয়া আসলে একটা ব্যবসার জন্য ম্যাটার করে না। এই মুহূর্তে ম্যাটার করে অ্যাকশন। কেন অ্যাকশন? কারণ এখন পৃথিবীতে আপনি খুঁজলে খুব বেশি ইউনিক আইডিয়া বের করতে পারবেন না। কারণ যত ধরনের বিজনেস আইডিয়া, যত ধরনের মার্কেটিং আইডিয়া বের করা সম্ভব অলরেডি এগুলো বের হয়ে গেছে। আপনি এখন সার্চ করলেও ChatGPT থেকে দিলেও ChatGPT আপনাকে ব্যবসার ১০ টা আইডিয়া দিয়ে দিবে। এখন আপনি ইজিলি ১০ টা ব্যবসার আইডিয়া পেয়ে গেলেন। এর মানে কি আপনি বিজনেসটা করতে পারবেন? নট লাইক দ্যাট। আপনাকে যে জায়গাটাতে কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাকশন। আপনাকে যেকোনো একটা আইডিয়া পিক করতে হবে। ওই আইডিয়া পিক করে ওইটার উপর অ্যাকশন নিতে হবে। দেখেন আপনি যদি অ্যাকশন না নেন, আপনার কাছে ১০০ টা মিলিয়ন ডলারের আইডিয়া আছে। কিন্তু আসলে হয়তো এগুলো মিলিয়ন ডলার আইডিয়া, বাট বাস্তবে এর কোনো ভ্যালুয়েশন নেই। তাই এখন কিন্তু আমরা যে নলেজের জায়গাটা চিন্তা করতেছি, একটা সময় ছিল এরকম যখন আমাদের নলেজ পাইতে খুব কষ্ট হইতো। যদি আমি আমার কেরিয়ারের শুরুর কথা বলি ২০১৬-১৭ তে যখন আমি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এ কাজ করতাম। যে নতুন একটা জিনিস আমাকে এপ্লাই করতে হবে, এটা আমি কিভাবে শিখবো? কোন জায়গা থেকে শিখবো? খুব বেশি একটা কনটেন্ট YouTube এ বাংলাতে তো পাওয়াই যেত না। হিন্দি বা ইংলিশ কনটেন্ট মোটামুটি দেখে একটা ধারণা নিতে হইতো, আচ্ছা এটা মনে হয় এভাবে করতে হচ্ছে। ধারণা নেওয়ার পর কিন্তু আমি এপ্লাই করছি। এপ্লাই করে টেস্ট অ্যান্ড ট্রায়াল হইছে। দেন আমি বুঝতে পারছি যে ওকে, এভাবে জিনিসটা কাজ করতে হয়। কিন্তু এখন ২০২৫ সাল, আজ কিছুদিন পর ২৬ সাল শুরু হয়ে যাবে। এই সময় এসে আইডিয়া পাই না বা আমার পর্যাপ্ত নলেজ নাই, কিভাবে আমি গেইন করব? এই কারণে আসলে কারো ব্যবসা থেমে নেই। থেমে যে কারণে আছে সেটা হচ্ছে এক্সিকিউশন। তাই যতটা সময় আসলে আইডিয়াতে দেওয়া উচিত, তার চেয়ে বেশি সময় দেওয়া উচিত এক্সিকিউশনে। ১০ টা আইডিয়া পিক করে র‍্যান্ডমলি কাজ করতে থাকলেও একটা আইডিয়া সত্যিকার অর্থে মিলিয়ন ডলারের বিজনেসে নিয়ে যাওয়া সম্ভব। আচ্ছা, সো আপনি বলতে চাইতেছেন হচ্ছে গিয়ে ধরেন এক্সিকিউশন এ বেশি মনোযোগ রায় কথা বলতেছে। সো এখন ভাই আমার কোয়েশ্চেনটা হচ্ছে ধরেন আমি যদি আমার আইডিয়াটাকে লক করতে না পারি, আমি এক্সিকিউশন এ কিভাবে যাব? না, আইডিয়া তো আপনি ১০ টা একসাথে লক করবেন না। আপনি ১০ টা মিলিয়ন ডলার আইডিয়া আছে। আপনি ভাবতেছেন এই আইডিয়াগুলো অনেক বড় বিজনেস করা সম্ভব। এইটার ভাবা যাবে না। ১০ টা আইডিয়া পেয়েছেন, একটাকে ইনস্ট্যান্ট পিক করতে হবে। কারণ এখন আপনি আইডিয়া যে পাওয়ার ব্যাপার, এখন কিন্তু সোর্স রিসোর্স অনেক ইজি। আপনি খুঁজলেই ChatGPT কে একটু প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে পারলেই বা আশেপাশে দেখলেই আপনি বুঝে যাবেন যে ওকে, এই আইডিয়াটা তার মানে কাজ করা যেতে পারে। এই আইডিয়াটা ভালো না, এটা আপনাকে টেস্ট করে দেখতে হবে। যদি সত্যিকার অর্থে একটা আইডিয়া পেলেই আসলে মিলিয়ন ডলার ব্যবসা করা সম্ভব হইতো, তাহলে আপনি, আমি কেন, পৃথিবীর সবাই মিলিয়ন, মিলিয়ন ডলারের বিজনেস করত। সবাই যে কাজটা করতে পারে, সহজে আইডিয়া বের করতে পারে, বাট এক্সিকিউশন এ যাওয়াটা সবার জন্য কঠিন। সো আপনার স্ট্র্যাটেজিটা কি ভাইয়া? আমার স্ট্র্যাটেজি হচ্ছে যখনই আমার কাছে কোনো একটা আইডিয়া আসে, আমি মনে করি একটা আইডিয়া কখনো প্রপার আইডিয়া হইতে পারে না। যে আমি ভাবতেছি একটা বিজনেসের ক্ষেত্রে আমি যদি স্ট্র্যাটেজি বা প্ল্যানিং এর কথা আসি, যে আমি চিন্তা করলাম এতজন মানুষ আমার এই প্রোডাক্টটা দেখবে, এতজন মানুষ আমার এই প্রোডাক্টটা থেকে ইন্টারেস্টেড হবে, এতজন মানুষ আমার এই প্রোডাক্টটা কিনবে এবং এত পার্সেন্ট হয়তো আমি প্রফিট জেনারেট করব। এটা হয়তো আমার একটা বিজনেস আইডিয়া বা বিজনেস প্ল্যানিং হতে পারে। বাট বাস্তব রিয়েল ফিল্ড এটা কখনোই এভাবে কাজ করে না।
যখন আপনি এই জায়গাটাতে কাজ করতে যাবেন, তখন দেখবেন ফানেলে কিছু প্রবলেম আসছে। ফানেলে কিছু লিকেজ আছে। হয়তোবা আপনার মনে ছিল প্রোডাক্ট লেয়ার 1 এর পরে লেয়ার 2 এই প্রোডাক্টটা হয়তোবা আপনি ইন্ট্রোডিউস করতে পারতেন মার্কেটে। কিন্তু দেখতেছেন ওই প্রোডাক্টটা আসলে লেভেল 2 তে চাহিদা নাই। হয়তোবা অন্য কোনো প্রোডাক্টের ডিমান্ড আছে মার্কেটে। সো এইজন্য এই জিনিসটা আপনি কখন বুঝবেন? যখন এক্সিকিউশন করবেন। তাই আমার যদি মনে হয় যে আমি এই সেগমেন্টটা নিয়ে বা এই আইডিয়াটার উপর বিজনেস দাঁড় করাতে চাই, আমি ওই দেখি যে এটার কি মার্কেট ডিমান্ড আছে। কিছু, কিছু তো মেট্রিক্স আছে যে এইটা কি এই প্রোডাক্টটা কি আমার মার্কেটে চলবে কিনা বা এই বিজনেসটা করার জন্য কি এখনো বাংলাদেশের মার্কেট বা আমি যদি ইন্টারন্যাশনালি করি তাহলে এটা কি প্রেফারেবল কিনা, এখন কি মার্কেট ডিমান্ড আছে কিনা। যদি মনে হয় দেন আমি খুব বেশি আইডিয়া ঘাটাঘাটি করি না। ওকে, এটা এখন এক্সিকিউশনের পালা। এক্সিকিউশন করে আমি দেখব আল্টিমেটলি কি এই আইডিয়াটা বিজনেস মার্কেটে চলতেছে কি চলতেছে না। এখানে যদি আমি আরেকটু আইডেন্টিফিকেশন করতে চাই যে আমি কোন আইডিয়াটা নিয়ে মার্কেটে যাব, তাহলে আমি বলব ১ম এ আইডিয়া পিক করার পরের স্টেপ হচ্ছে প্ল্যানিং বানানো। আপনি চিন্তা করছেন একটা $1,000,000 আইডিয়া আপনার কাছে আসছে, এটা নিয়ে আপনি বিজনেস করবেন। আল্টিমেটলি কি ওই $1,000,000 বিজনেস করার জন্য আপনারা এই আইডিয়ার উপর বেস করে প্ল্যানিং করতে পারতেছেন? যদি প্ল্যানিং করতে পারেন, দেন এক্সিকিউশন এ যাবেন। আর যদি প্ল্যানিংই করতে না পারেন, তার মানে বুঝতে হবে এটা আসলে আপনার মনে হচ্ছে একটা আইডিয়া যেটা $1,000,000 বা কোটি টাকার ব্যবসা করা সম্ভব। আল্টিমেটলি এটা এখনের জন্য মার্কেট প্রেফারেবল না। এবং এই যে প্ল্যানিংটা বললাম, এই প্ল্যানিংটাও কিন্তু এক্সিকিউশনেরই পার্ট। দেন রিয়াল ফিল্ডে যাওয়া। হুম। সো যে মনে করেন নতুন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী। সো সে ব্যবসা শুরু করছে। তার মনে করেন লেটস সে হচ্ছে গিয়ে সে একটা নরমাল চাকরি-টাকরি করে। সেখান থেকে ধরেন সে ৳২০,০০০-৩০,০০০ মতো ইনকাম করে কোনরকম। সে একটা ব্যবসা করতে চাইতেছে। কিন্তু প্রবলেম হইতেছে যখন আপনি তাকে বলতেছেন যে, "তোমাকে ১ম এ এক্সিকিউশন করতে হবে, তারপর দেখতে হবে যে এটা মার্কেটে চলতেছে কি চলতেছে না। তারপরে যে তুমি বুঝতে পারো এরকম ১০ টা ১২ টা আইডিয়া নিয়ে কাজ করে আগে বুঝতে হবে।" না, আমি কিন্তু ১০টা ১২টা আইডিয়া নিয়ে কাজ করার কথা বলতেছি না। আচ্ছা, একটা আইডিয়া পিক করে ওটার উপরেই কাজ করতে হবে। আচ্ছা। টেস্ট করে দেখতে হবে এটা মার্কেটে চলতেছে কি চলতেছে না। সো তার তো মনে করেন এনাফ টাকা নাই এই জিনিসটা করার। সো সে কিভাবে একজন ব্যবসায়ী হইতে পারে, এরকম সফল উদ্যোক্তা হইতে পারে? আচ্ছা, আমি যদি এটার সাথে আরেকটু এডিশনালি এড করি, তাহলে আপনি দেখবেন অনেক মানুষ ব্যবসা শুরু করে কিন্তু আল্টিমেটলি আসলে পরে আর ওই ব্যবসাতে টিকে থাকতে পারে না। ১ মাস, ২ মাস, ৩ মাস বা ৫ মাস পরে সে আসলে ব্যবসা থেকে বেরিয়ে আসে। কেন? এটার একটা বড় কারণ হচ্ছে আমরা আসলে ব্যবসা শুরু করি মোটিভেশনে। ওকে। লাইক আমি হচ্ছে রেগুলার কনটেন্ট বানাচ্ছি। আমার কনটেন্ট আপনি দেখতেছেন, আরো মানুষ দেখতেছেন। দেখার পর সবাই চিন্তা করতেছে, বাহ! বিজনেস তো একটা বিশাল বড় ব্যাপার। আমিও তাহলে বিজনেস করব। 9 to 5 থেকে বেরোবো, রেট রেস থেকে বেরোবো, বিজনেস করে একদম বাড়ি-গাড়ি সবকিছু করে ফেলবো। বাট আল্টিমেটলি কিন্তু রিয়াল লাইফ এ ব্যাপারটা এমনভাবে কাজ করে না। মোটিভেশনের চেয়ে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ডিসিপ্লিন। কেন এটা আমি বলতেছি? তার কারণ হচ্ছে মোটিভেশন হ্যাঁ, আপনাকে ব্যবসাতে নামাই দেওয়ার জন্য মোটিভেশনটা এনাফ। যে আপনি চাকরি থেকে গিয়ে ব্যবসা করবেন বা করবেন না দ্বিধাদ্বন্দ্বে আছেন। তখন আমি আপনাকে মোটিভেট করলে আপনি বিজনেসে নামতে পারবেন। কিন্তু ওই মোটিভেশনের পিছনে যদি আমি আপনাকে বিজনেস গাইডলাইনসটা না দিতে পারি, আপনার যদি একটা প্রপার স্ট্র্যাটেজি না থাকে, আপনি যদি প্রপার গাইডলাইন না পান যে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাইতে হবে, তাহলে আপনি কিছুদিন পর সত্যি অর্থেই ঝরে যাবেন। এটার একটা বড় পার্সপেক্টিভ যদি আপনি দেখেন, সেটা হচ্ছে অনেকেই আমি কখনো এভাবে ইন্সপায়ার করি না মানুষকে যে আপনি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসাতে চলে আসেন। কারণ অনেক উদ্যোক্তা আমার সেমিনার আসে, অনলাইন আসে, সবাই আমাকে প্রশ্ন করে যে, "ভাই আমি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করতে চাচ্ছি।" তখন আসলে একটা প্রবলেম হয়। এই কারণেই বেশিরভাগ উদ্যোক্তা আপনি যে প্রশ্নটা করলেন সেটার সাথে রিলেট করতে পারবে। সেটা হচ্ছে আমার পরামর্শ হচ্ছে আপনি চাকরি করতেছেন, কালকে আপনি একটা ব্যবসা শুরু করতে চান, আপনি আজকেই চাকরি থেকে কুইট করবেন না। আপনি ব্যবসাটা সম্পর্কে জানেন, বুঝেন, দেখেন সত্যিকার অর্থে আপনার জন্য কি ব্যবসা কিনা। শুধুমাত্র মোটিভেটেড হয়ে ব্যবসা শুরু করবেন না। আপনি ব্যবসা শুরু করলেন। শুরুতে তো আপনি কোটি, কোটি টাকা প্রফিট করবেন না। আপনি একটা সামান্য টাকা প্রফিট করতেছেন। ওকে, বুঝতেছেন ব্যবসাটা। শুরুতে বড় আকারে না, ছোট আকারে শুরু করেন। আপনি দেখতেছেন যে আপনি চাকরি করে যে টাকা ইনকাম করতে পারছেন, আপনার ব্যবসা থেকে সেম অ্যামাউন্ট অফ মানি লাভ হচ্ছে, নট রেভিনিউ লাভ হচ্ছে। তার মানে এখন কিন্তু এই ব্যবসাটা আপনার চাকরিকে রিপ্লেস করার জায়গায় আছে। এখন কি আপনি চাকরি ছেড়ে দিবেন? না। আপনি এই ব্যবসা থেকে প্রফিট করে 3 মান্থ অর 6 মান্থের একটা ইমার্জেন্সি ফান্ড বানাবেন। যে ওকে, কারণ ব্যবসা আপনি যেকোনো টাইমে লস খেতে পারেন। যে আপনি ব্যবসা শুরু করছেন, এখন আপনার মনে হচ্ছে আগামী ৬ মাস এই বিজনেস থেকে যদি 0 প্রফিট হয়, আপনি 6 মান্থ খুব সুন্দরভাবে আপনার বিজনেসটাকে সাস্টেইন করে নিয়ে যেতে পারবেন। এখন হচ্ছে আপনার ওই হাই টাইম, যেই টাইমে আপনি চাকরি কুইট করবেন। এই যে এখন যখন আপনি সেফ গেম খেলতেছেন, চাকরি করতেছেন, পাশাপাশি একটা আইডিয়া নিচ্ছেন,
ছোট আকারে শুরু করতেছেন, দেখতেছেন, অ্যাপ্লিকেশন করতেছেন, ইমপ্লিমেশন করতেছেন, দেখতেছেন খুব সুন্দরভাবে এটা থেকে আস্তে, আস্তে প্রফিট হচ্ছে। দেন যদি আপনি এই স্ট্র্যাটেজি বা এই গাইডলাইন মেনে চলেন বা এই ডিসিপ্লিনটা যদি আপনি মেইনটেইন করে ধরে রাখতে পারেন, তাহলে আল্টিমেটলি আপনি যে রিস্কটার কথা বললেন বা উদ্যোক্তারা শুরু করতে পারে না নতুন অবস্থায়, এই প্রবলেমটা তখন থাকবে না। বাট আমরা জাস্ট মোটিভেটেড হই। আর আজকে দেখি জব কুইট করে ফেলি। কালকে আর জব দরকার নেই আমার। আমি ব্যবসা শুরু করে দিয়েছি একদম বিশাল বড় উদ্যোক্তা। এই ফ্যান্সি ব্যাপারগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। হুম। বেশিরভাগ উদ্যোক্তারা এটাই চিন্তা করে যে অমুক তো অনেক বড় হয়েছে, সো ভরার বাজার বিডি জামশেদ মজুমদার ভাই তো অনেক বড় হয়ে গেছে। এখন আমি যখন একটা এরকম একটা পেজ শুরু করব, ন্যাচারাল প্রোডাক্ট বানাবো, ভিডিও-টিডিও করব, জাস্ট আমার হয়ে যাবে। বাট দিন শেষে দেখা যায় কি কিছুই হচ্ছে না। পরে হচ্ছে গিয়ে ওরা চিন্তা করে হয়তোবা আ তাদের লাক ছিল, হয়তোবা আমার লাক নাই। তাদের হয়তোবা অমুক কিছু ছিল, আমার অমুক-তমুক কিছু নাই। প্রবলেমটা আসলে কি দেখতেছেন যে কেন পারতেছে না? আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলছেন। লাক ফেভার। এটা নিয়ে যদি আমি একটা বিষয় বলতে চাই, হ্যাঁ, অবভিয়াসলি মানুষের লাক বা তকদির বলে একটা ব্যাপার আছে। কিন্তু আমরা যে জিনিসটাকে বলি যে লাক ফেভার করছে, লাইক ধরেন আমার এই যে আমি হয়তোবা এই পডকাস্টে আসতে পারতেছি, বিজনেস নিয়ে কাজ করতেছি। হয়তোবা আপনার আমার যারা কনটেন্ট দেখে, লাইফস্টাইল দেখতেছে, বাহ! সে তো খুব লাকি। বা আপনার হয়তোবা অনলাইনে কাউকে দেখে মনে হচ্ছে সে তো খুব লাকি, খুব কম বয়সে অনেক অ্যাচিভমেন্ট করে ফেলছে। আসলে লাক ফেভার বলতে কোনো কিছু নাই। যখন অনেক দিনের পরিশ্রম একটা ভালো অপরচুনিটি পায়, ওইটাকে আমরা বেসিক্যালি লাক ফেভার করা বলি। আপনি লাক আপনার ফেভার তখনই করবে, যখন ওই লাকটা বানানোর জন্য আপনি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করবেন। আপনার দিন-রাত পরিশ্রম করতে হবে। আপনাকে স্ট্র্যাটেজি বানাইতে হবে। আপনার এটার পেছনে খাটতে হবে। নলেজ গেইন করতে হবে, রিসার্চ করতে হবে, এক্সিকিউশন করতে হবে। ৫,০০০, ১০,০০০, ৳১,০০,০০০ লস খেতে হবে। মার্ক জুকারবার্গকে একটা প্রশ্ন করা হয়েছিল যে, "আপনি তো খুব ওভারনাইট সাকসেস পেয়ে গেছেন।" মার্ক জুকারবার্গের ইন্টারভিউর আনসার ছিল, "হ্যাঁ, সত্যিকার অর্থেই আমি ওভারনাইট সাকসেস পেয়েছি। কিন্তু এই নাইটটা অনেক লম্বা ছিল।" সো আমরা যেটাকে আসলে ওভারনাইট সাকসেস বলি, লাক ফেভার করা বলি, এটা আসলে এরকম না। অনেক দিনের পরিশ্রম আসলে একটা অপরচুনিটি খুঁজতে থাকে, যেটা আল্টিমেটলি সে পেয়ে যায়। আর ওটাকে অডিয়েন্স বা জনগণ লাক ফেভার করা হয়। এই যে সারস ফার্দী ভাইকে আজকে সবাই দেখতেছে, ইনাকে সম্পর্কে এরকম সবাই ওরকম কেউ জানে না। সো সবাই আমার কাছে অনেক জ্ঞান-গুণ দিচ্ছে। হ্যাঁ? মানে ২ দিন আইসা অনেক বেশি সাকসেসফুল হয়ে গেছে ব্যাপারটা এমন। বাট ভাইয়ের যে একটা স্টোরি আছে যে ভাই হচ্ছে গিয়ে শুরু থেকে অন্যের বাসায় গিয়ে মোবাইল ধার হ্যাঁ, ওয়াইফাই করে ওয়াইফাই ইউজ করে থাকি। ভাই ডেভেলপিং এর কাজকর্ম করছে, ফ্রিল্যান্সিং টাইপের কাজ করছে। টাকা কামানোর জন্য যে কতটা কষ্ট, কতটা হার্ড একটা জার্নি গেছে। আমি যদি ভুল করে না থাকি প্রায় ৬-৭ বছর মতো এরকম ইয়া গেছে। এটা কেউ জানে না। সবাই জানে সারস ফার্দী, তার হচ্ছে গিয়ে গাড়ি আছে, বাড়ি আছে, ঘুরতেছে, ফিরতেছে, অনেক টাকা পয়সা, অনেক কিছুতে ওভারনাইট সাকসেসফুল গেছে। বাট এই কাহিনীটা কিন্তু কেউ জানে না। আমাদের প্রবলেম হইতেছে ভাই এইটাই যে আমরা এটাই দেখি। বাট পিছনের গল্পটা আর দেখি না। আমি যদি আ এখন বলি, যেমন আজকে বরকত সাহেব একটা প্রশ্ন করলেন, "ভাই আপনার এখন ৪ টা অফিসে, আপনি অফিসে যান না?" আমি বললাম, "আসলেই যাই না।" তো আপনার তখন মনে হইতে পারে বা একটা মানুষ অফিসে যায় না বা আমার অফিসে যখন ক্লায়েন্টরা আসে এজেন্সির জন্য, তখন প্রশ্ন করে, "ভাই শামস ফারদি ভাই নাই?" তো টিম মেম্বার উত্তর দেয়, "না আসলে উনি নাই।" তো প্রশ্ন আসতে পারে যে কিছুই করে না। আমি যখন ২০১৬-১৭ তে কাজ করি, আপনি যদি আমার লাইফস্টাইল বা রুটিন শুনেন, মানে এইটা আসলে কোনো সাধারণ মানুষের রুটিন হতে পারে না। আমি সকাল ৭ঃ০০ থেকে ৭:৩০ র মধ্যে উঠতাম। আমি আমার ল্যাপটপটা নিয়ে বসতাম। বসার পর আমি কাজ শেষ করে উঠতাম হচ্ছে দুপুরে ২টা থেকে ২:৩০ টার টাইমে। আমার একদম একুরেটলি মনে আছে। দেন আমি গোসল করতাম, খাওয়া-দাওয়া করতাম। তারপর আবার আমি হচ্ছে ওই চেয়ারে বসতাম। উঠতাম রাত ৩টা থেকে ৩:৩০ টার দিকে। এখন বলতে পারেন রাতে খাওয়া হয় নাই। অনেকদিন রাতে খাওয়া হয়নি। আমি শুধুমাত্র শিখছি, জানছি, বুঝছি। আমার শেখার প্রচুর ইচ্ছা ছিল। এবং এটা যে কি ধরনের ভয়ানক লেভেলে পরিশ্রম করতে হইছে আমার, আমি মোটামুটি ১.৫-২ বছর মানে মানে যে বাইরে যে আলো দেখা যায় বা সূর্যের আলো দেখি নাই। এই কারণে আমার শরীরে ভিটামিন ডি এর অভাব পড়ছে। আমাকে এর জন্য প্রায় ৩ বছর ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট করতে হইছে যে আমি বসে থাকার কারণে এবং বাইরে না যাওয়ার কারণে আমার শরীরে ভিটামিন ডি এর অভাব এবং এটা আমাকে প্রচুর ব্যাক পেইন এর প্রবলেম দিছে একটা টাইমে। বাট ওইটা আসলে কেউ দেখেও না। আসলে ওইভাবে বলা হয় না। কারণ এই সব ধরনের স্টোরি না মানুষ মানে ওই যে একটা বাহবা দেওয়ার ব্যাপার না? সাপোর্টের সময় আসলে কেউ থাকে না। কিন্তু আপনি যখন একটা সাকসেস হয়ে গেছেন, দেখাইতে পারতেছেন মার্কেটে যে, আমার এই সাকসেস আছে, আমি এটা করছি, সেটা করছি। তখন বাহবা দেওয়ার আসলে লোকের অভাব হয় না। হুম, রাইট। এটা আমি নিজেই দেখছিলাম যে সো অনেকে বলতেছিল মানে টুসেন পডকাস্টে আপনি আসছিলেন। টুসেন পডকাস্টে আসার পর অনেকে বলতেছিল যে হ্যাঁ, ওভারনাইট সাকসেস হয়ে গেছে, বাট আপনি ওখানে বলছিলেন যে না, ব্যাক এন্ড এর যে স্টোরিটা থাকে এটা কেউ জানে না আসলে। কতটা হার্ড, কতটা টাফ গেছিল আপনার। এটা শুনতে অনেক কষ্ট লাগে যখন আরেকটা মানুষের কাছে আপনি যাচ্ছেন, তাকে বলতেছেন আপনি আমার ওয়াইফাই ধার দাও। এটা আমি বুঝতে পারি। মানে I got it, ওই পয়েন্ট গুলো আমি জানি। এটা কতটা হার্ড হইতে পারে।
এরপরে আস্তে, আস্তে এখানে সবচেয়ে বড় ম্যাটার আমি যেটা দেখি ভাইয়া সেটা হচ্ছে গিয়ে মানে ইউ নিড টু বি ভেরি, ভেরি মানে হাঙ্গার থাকতে হবে আপনার ভিতরে হাঙ্গারনেসটা থাকতে হবে যে ভাই করতে হবে কিছু। শেখার প্রতি এটাটা থাকতে হবে। হ্যাঁ, আপনি বলতেছেন হ্যাঁ ভাই সোশ্যাল মিডিয়ায় অনেক রিসোর্সেস আছে, অনেক কিছু আছে। আমি দেখি নাই ওখান থেকে যাই। শেষ। হ্যাঁ, আমার কাছে অনেক কিছু আছে করতেছি, পারতেছি না। বাট হাঙ্গারনেসটা কিন্তু কারো নাই। যে আবার পড়ে ফেলতে হবে এই যে যেটা আপনি বললেন। দেখেন যদি ওই একটা কোয়েশ্চেন থাকে না যে আপনার যদি আমাকে একটা প্রশ্ন করেন, "ভাই সফল হওয়ার জন্য আসলে কি করতে হবে?" তখন আমার উত্তর থাকে সফল হওয়ার জন্য যা, যা করা দরকার আপনার তাই করতে হবে। যদি ধরেন আপনি এখন আপনাকে যদি একটা পুকুরে ফালাই দেওয়া হয় এবং আপনি সাঁতার জানেন না, তাহলে আপনি আসলে বাঁচার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য ঠিক যেভাবে আপনার আপ্রাণ চেষ্টা করতেছেন, আপনার বিজনেস হোক, আপনার লাইফের কেরিয়ার হোক, আপনার যেকোনো লাইফের সাকসেস এটাকে আপনি যেভাবে ডেফিনিশন করেন না কেন, তা পাওয়ার জন্য ঠিক সেম ভাবে পরিশ্রম করতে হবে। যে আপনাকে এটাই ভাবতে হবে যে, আমি যদি এই কাজটা না করতে পারি, তাহলে আসলে আমি সত্যিকার অর্থেই মারা যাচ্ছি। ওইভাবে যদি আপনি সাকসেস বা আপনার সাকসেসের ক্ষুধাটা যদি আপনার লাইফে ওইভাবে আপনি আনতে পারেন, তাহলে টুডে অর টুমরো সাকসেস হচ্ছে আপনার জন্য এখন একটা সময়ের ম্যাটার। আর কিছু না। আমাকে একটু বলেন তো ভাই আপনার টার্নিং পয়েন্টটা কি ছিল সাকসেস হওয়ার? যে কারণে আজকে আপনি এত বেশি সাকসেসফুল হয়েছেন বলে মনে হচ্ছে যে ওই যে বাসা থেকে ওয়াইফাই ধার করে নেওয়া থেকে শুরু করে আজকে যে আপনি এত বড় একজন বিজনেসম্যান হইলেন, এই জার্নিটা কি ছিল? যেটা মানুষ শুনতে পারবে, মানুষ তাদের সাথে রিলেট করতে পারবে। বিকজ আমরাও এর থেকে ধরেন মোটিভেশনের কথাবার্তা অনেক বলি। সবাই জানে যে হার্ড ওয়ার্কিং করতে হবে, ডিসিপ্লিন করতে হবে। তোমাকে হচ্ছে গিয়ে অনেক কাজকর্ম করতে হবে। অ্যাকচুয়ালি আসলে ফর্মুলাটা কি? যদি আমার ক্ষেত্রে যে জিনিসটা খুব ভালোভাবে কাজ করছে আমি যদি বলি, সেটা হচ্ছে যেহেতু আমার ডিজিটাল স্পেসে বিজনেস করা হয়, সবচেয়ে বেশি কাজ করছে আমার ক্ষেত্রে কনটেন্ট। ওকে। কারণ যখন আ আমি একটা জিনিস খুব সুন্দরভাবে রিয়ালাইজ করতে পারছিলাম সেলসের ক্ষেত্রে এবং আমি রিসেন্টলি আমার Facebook পেজ থেকে একটা সিরিজ চালু করছি পোস্টের কোটি টাকার নলেজ। এখন মনে হয় পোস্ট 9 বা 10 চলতেছে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি কিন্তু কনটেন্ট আসলে কনটেন্টের পারপাস কিন্তু এরকম না যে আমি কনটেন্ট করতেছি, পাশাপাশি আমি বিজনেসে আসছি। ব্যাপারটা কখনো এরকম না। আমি একটা বিজনেসই শুরু করছিলাম। এটা ২০১৮ বা ১৯ এ। কি বিজনেস? এটা হচ্ছে কি তখন আমি আর আমার এক ফ্রেন্ড মিলে হচ্ছে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করতাম। যেহেতু আপনি বলছেন রিলেট করছেন যে আমরা ডেভেলপমেন্টের জায়গাটাতে আছে। সো তখন আমি ৳৪০,০০০ র মতো একটা কাজও করছিলে। হ্যাঁ, তো ফার্স্ট মান্থে 55,000 পেমেন্ট পাই। বাসা থেকে ভাবছিল যে আমি আসলে কি না কি করে টাকা ইনকাম করতেছি। তো ওইখানে যদি আমি একটু রিলেট করার চেষ্টা করি যে কিভাবে জিনিসটা আমার আইডিয়াটা কাজে লাগছে। সো একটা বিজনেস শুরু করি। বিজনেস শুরু করে দেখতেছি যে আমি যদি আমি ১০ জন মানুষকে আমার বিজনেসটা সম্পর্কে বলি, তাহলে ২-৩ জন মানুষ ইন্টারেস্ট হচ্ছে। আমার একটা রেভিনিউ আসতেছে। আচ্ছা আমি তো আশেপাশে চিন্তা করলে ১০ জন মানুষের বাইরে তো আর কাউকে পাচ্ছি না তেমন একটা। বা কতজনই বা আমি রিচ করতে পারবো? 100? তাহলে আমি বুঝলাম যে এখন তো আমি যদি ১০ জন মানুষকে রিচ করলে ২ জন মানুষ আমার প্রোডাক্টটা পারচেজ করে, তার মানে ১,০০০ জনকে করলে আমার এখান থেকে হচ্ছে ২০০ মানুষ করতে পারে। তার মানে আমার গেমটা হচ্ছে আমার প্রোডাক্ট, আমার সার্ভিস সম্পর্কে যত বেশি মানুষকে আমি জানাতে পারি। তো তার জন্য বেস্ট অপশন হচ্ছে কনটেন্ট বানানো। ওই জায়গা থেকে আমি কনটেন্ট বানানো শুরু করলাম এবং কনটেন্ট বানাতে, বানাতে যখন দেখলাম যে আসলে এখন এমন একটা এরা চলে আসছে যে এখন ফুল একটা বিজনেস বিল্ড করা যায় পার্সোনাল ব্র্যান্ডের উপর ভিত্তি করে। যে আপনার যদি পার্সোনাল ব্র্যান্ড স্ট্রং থাকে, তাহলে আপনি অনেক বড়, বড় কোম্পানিকেও খুব সুন্দরভাবে বিট করতে পারবেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিংকে কেন্দ্র করে। কারণ এখন আর ওই B2B, B2C উপর ম্যাটার করে না। এখন H to H, হিউম্যান টু হিউম্যান। আপনি যেমন বললেন, আপনি আপনার লাইফ স্টোরি বলেন যাতে অডিয়েন্স তাদের সাথে কানেক্ট করতে পারে। সেম আমি আমার বিজনেস স্টোরি বলি যাতে মানুষ তাদের সাথে ওই বিজনেসকে কানেক্ট করতে পারে। আপনার একটা কোর্স আছে ডিটেইলে, হ্যাঁ? ৬ ঘন্টার একটা ডিজিটাল মার্কেটিং কোর্স আছে। আপনারা চাইলে দেখতে পারেন। ভাইয়ের চ্যানেলে আমার লিঙ্ক দিয়ে দিব। ইউটিউবে ফ্রিতেই আছে। ফ্রিতে আছে। হ্যাঁ, এটা ফ্রি কিন্তু। ওটা কোনো টাকা পয়সা লাগবে না। ওইখানে খুব সুন্দরভাবে একটা স্ট্র্যাটেজি অবলম্বন করছেন। আপনি পুরা কোর্সটা করাচ্ছেন। কোর্সের মাঝখানে যায়ে আপনি আপনার স্টোরিগুলা বলতেছেন। ইমোশনাল স্টোরিগুলা বলতেছেন। ব্যাক এন্ডে কি হইছে না হইছে ওগুলা বলতেছেন। এটাও বলতেছেন যে আমি যা দেখাচ্ছি ধরেন এগুলাই যে মানে অনেক কিছু এটা না। আমারও একটা স্টোরি আছে। সো এই যে ফর্মুলা গুলা এগুলো কিভাবে ধরেন মানুষের মনে করেন ব্রেইনে, মনে কিভাবে গাঁথে? কিভাবে চিন্তা করেন এই জিনিসটা যে এইটা বলতে হবে। ধরেন আজকে একজন একটা প্রোডাক্ট নিয়ে শুরু করলো। প্রোডাক্ট আমি বলতে পারি কি প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারি? লেটস সে স্কিন কেয়ার নামের একটা প্রোডাক্ট নিয়ে শুরু করলো। সে কিভাবে স্টোরি টেলিং টাকে কাজে লাগাতে পারে তার বিজনেসে? আচ্ছা। আসলে স্টোরি টেলিংটা কেন আসছে আগে আমাদের এটা বুঝতে হবে। আমি মনে করি বিজনেস আসলে ২ টা জিনিসের উপর ভিত্তি করে। নাম্বার 1 সাইকোলজি, নাম্বার 2 ক্যালকুলেশন। এর বাইরে আসলে বিজনেসে খুব বেশি কিছু নেই। আপনি যখন মার্কেটিং করতেছেন, আপনি চিন্তা করতেছেন যে কোন অ্যাঙ্গেলে এই মেসেজটা দিলে মানুষ খুব সুন্দরভাবে রিসিভ করতে পারবে। আপনার এই সাইকোলজি ক্র্যাক করা কমপ্লিট। এখন আপনার কাজ কি? কত বেশি মানুষকে এই জিনিসটা মেসেজটা দেওয়া যায় যাতে বেশি মানুষ রিলেট করে আপনার ব্র্যান্ডের সাথে কানেক্ট হতে পারে, আপনার প্রোডাক্টটা পারচেজ করতে পারে। রাইট?
এখন এর জন্য আপনাকে এই সাইকোলজির উপরে পড়াশোনা করতে হবে। আমরা ভাবি বিজনেস মানে হচ্ছে Facebook অ্যাড দিয়ে দেওয়া। রাইট। বিজনেস মানে হচ্ছে আমার কনটেন্টটা এডিটিংটাতে খুব বেশি কাট জাম্প কাট হবে, এই সোইপ হবে। এখান থেকে একটু এসএফএক্স আসবে, এখান থেকে একটু বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা হচ্ছে এলিমেন্ট, মোশন গ্রাফিক্স এড করে দিয়ে একটা কনটেন্ট বানায় ফেলবো এবং এই কনটেন্টটা Facebook অ্যাড দিয়ে দিব। হাজার, হাজার সেলস হবে। আসলে ব্যাপারটা এরকমভাবে কাজ করে না। আমি যখন আসলে বিজনেস শেখা শুরু করি, তখন আমি দেখলাম এখানে অনেক কিছু আছে। যেমন অনেকেই এখন একটা এলিগেশন শোনাতে পারে যে ভাই বিজনেস আসলে শেখার কিছু নাই। সত্যিকার অর্থে বিজনেস আসলে শেখার কিছু নেই। কিন্তু আপনি যদি বিজনেসটাকে ভেঙে নিয়ে আসেন, এখানে মেটা অ্যাডস আছে, এখানে কনটেন্ট আছে, এখানে সাইকোলজি আছে, এখানে টিম ম্যানেজমেন্ট আছে, এখানে আপনার ম্যানুফ্যাকচারিং এর প্রয়োজন পড়তে পারে, এখানে আপনার কাস্টমার আছে, এখানে মার্কেটিং, এখানে ব্র্যান্ডিং, অনেকগুলো আলাদা, আলাদা সেগমেন্ট পাওয়া যায় না? এই সেগমেন্টগুলো আসলে শিখার আছে। সো আমি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে বিজনেস শিখবো মানে কি Facebook অ্যাড দেওয়া শিখবো? না। বা আমি কি শুধুমাত্র নিজেকে একজন Facebook অ্যাড এক্সপার্ট ভাবলে মার্কেটার বা একজন বিজনেসম্যান দাবি করতে পারবো? না। আপনাকে প্রত্যেকটা বিষয়ের উপরে আসলে শিখতে হবে। এই প্রত্যেকটা বিষয়ের উপর নলেজ রাখতে হবে। যখন আপনি সাইকোলজি সম্পর্কে জানতে পারবেন, দেখবেন সাইকোলজিতেও যে আপনি পাচ্ছেন হচ্ছে ক্যালকুলেশনের একটা পার্ট। যখন আপনি ক্যালকুলেশনের জায়গাতে আসবেন, তখন দেখবেন বাহ! এই ক্যালকুলেশন তো ফাইন্যান্সের সাথে খুব সুন্দরভাবে কাজ করে। যখন আপনি ফাইন্যান্সের জায়গায় আসবেন, তখন দেখবেন আপনি টিম মেম্বার গুলাকে তো এইভাবে অপারেট করলে বিজনেস এবং ওভারঅল সবকিছু টিমিং ভালো থাকে। এই জিনিসগুলোই যখন আপনি সুন্দরভাবে শিখতে পারবেন, তখনই আসলে আপনি আল্টিমেটলি ওই স্ট্রাকচারটা বানাইতে পারবেন যে স্ট্রাকচারটা আপনি আমার কাছ থেকে জানতে চাচ্ছেন। এই মুহূর্তে ভাইয়া উদ্যোক্তারা একটা বড় প্রবলেম ফেস করতেছে। সেটা হইতেছে গিয়ে সবাই একই কথা বলতেছে, আমাদের বিজনেস এখন ডাউন চলতেছে। আ কি জানি একটা ম্যাটার Android আপডেট আসছে, এটার কারণে আমাদের হচ্ছে গিয়ে সিপিআই অনেক বেড়ে যাচ্ছে, আমাদের কস্ট পার অনেক বেড়ে যাচ্ছে। এমন লোক আছে যে আমাকে বলতেছে যে আ ওর জ ও হচ্ছে গিয়ে অন্য এজেন্সি থেকে সার্ভিস-টার্ভিস নিচ্ছিল। এখন আমার কাছে আসছে, আমার কাছে এগুলো বলতেছে যে, "ভাই আমি হচ্ছে গিয়ে পার প্রোডাক্টে আমাকে ৳২০০ লাগতো পার প্রোডাক্ট বিক্রি হইতে। এখন আমার ওই প্রোডাক্ট বিক্রি হতে ৳৪০০ ৳৫০০ লাগতেছে।" কেন এমনটা হচ্ছে? এবং এটার সলিউশনটা কি? কারণ বেশিরভাগ এই মুহূর্তে বাংলাদেশে উদ্যোক্তারা এটা ফেস করতেছে। আচ্ছা, যদি গড় করতে সবার মতো আনসার আমি দিতে চাই, তাহলে আনসারটা দিতে হবে হচ্ছে আপনি কনটেন্ট আপডেট করেন। ওকে। এখন প্রশ্ন হচ্ছে যদি আমি আমার মতো করে আনসার দিতে চাই, তাহলে শুধুমাত্র কনটেন্ট আপডেটের জায়গাটাতে বিজনেসটা এখন নাই। দেখেন একটা বিজনেস আপনার প্রোডাক্টটা কিভাবে কিনবে? একজন একজন কাস্টমার আপনার প্রোডাক্টটা কেন কিনবে? এই প্রোডাক্টটা কি তার জন্য প্রয়োজন? এই প্রোডাক্টটা কি তাকে যেই প্রবলেমের মধ্যে আছে, সে প্রবলেম থেকে বের করে নিয়ে আসবে? আল্টিমেটলি আপনাকে কনটেন্টের যে জিনিসটা এড করতে হবে সেটা হচ্ছে অফার। আপনি কি ধরনের অফার আপনার কাস্টমারকে করতেছেন? লাইক আপনার খুব ভালো একটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটাকে অফারের মধ্যে যদি আপনি নিয়ে আসতে পারেন, এই অফার কিন্তু এইটা না যে 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, আজকেই ডেট শেষ। আমরা ভাবি এটা আসলে অফার। বাট অফার এইটা না। অফার হচ্ছে আপনি আমাকে ৳৫০০ দিচ্ছেন। এই ৳৫০০ র এগেইনস্টে আমি আপনাকে কি অফার করতেছি? আমি আপনাকে কি, কি দিতে চাচ্ছি? যদি কাস্টমারের মনে হয় যে তাকে আমি যে টাকাটা দিচ্ছি, ওই টাকাটার এগেইনস্টে আমি যে জিনিসটা পাচ্ছি এটা worth it এবং ওই টাকার চেয়ে বেশি ভ্যালু বহন করে, দেন ওই সময় কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে। এখন কাস্টমার যদি আপনার প্রোডাক্ট কিনে, Facebook কি? Facebook হচ্ছে শুধুমাত্র একটা টুলস। যেই টুলসটা আপনার এই অফার, আপনার এই কনটেন্টকে যত বেশি মানুষের কাছে আপনি নিয়ে যেতে চান, তত বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে। Facebook কিন্তু আপনার সেলস এর দায়িত্ব নেয় না। যে আমরা ভাবি Facebook এ সেলস অ্যাড ক্যাম্পেইন করলাম বা সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ করে নিয়ে আসলাম। সেলস ক্যাম্পেইন রান করলেই যত মানুষের কাছে যাবে আর মানুষ অটোমেটিক্যালি প্রোডাক্ট কিনবে। ব্যাপারটা এরকমভাবে কাজ করে না। এরকমভাবে কাজ করে না যে এটা আসলে আমাদের উদ্যোক্তাদেরকে জানানো উচিত। আমরা জানাই না। এখানে কিছু ল্যাকিংস আছে। আসলে আমরা যে জানাবো, আমরা নিজেরাও তো জানি না। বাংলাদেশে যেহেতু আমার নিজস্ব এজেন্সি আছে এবং অনেক এজেন্সির সাথে যেহেতু কাজ করা হয় এবং আপনার নিজস্ব যেহেতু এজেন্সি আছে, যখনই Facebook এ সেলস হয় না বা যখনই কোনো একটা কিছু আমরা বলি Facebook এ আপডেট চলতেছে। এই কারণে সেলস হচ্ছে না। ভাই Facebook আপডেট কেন দিচ্ছে? আপনার আমার খারাপের জন্য দিতেছে? Facebook আপডেট দিচ্ছে আপনার আর আমার ভালোর জন্য। তা আপনার আর আমার ভালো কিভাবে হবে এই জিনিসটা যদি আমরা রিসার্চ না করি, আমরা যদি না বুঝি, আমরা যাতে এখানে যদি সময় না দিই, আমরা কিভাবে বুঝবো? অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে শুধুমাত্র আমি টিমকে প্রেশার দিলাম, শুধুমাত্র প্রোডাক্ট সোর্সিং করে নিয়ে আসলাম। ব্যাপারটা এভাবে কাজ করবে না। হ্যাঁ, আপনি একটা ভালো এজেন্সি থেকে সার্ভিস নিতে পারেন। কিন্তু আপনাকেও কোফার্মারিলা জানতে হবে। আপনি এই প্রশ্নটা করলেন অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে কি আমার এই আনসারটা দেওয়া উচিত বা এজ এ বিজনেসম্যান হিসেবে আমি আনসারটা কেন দিতে পারতেছি? তার কারণ হচ্ছে আমিও Facebook অ্যাডস নিয়ে পড়াশোনা করি। আমি Facebook অ্যাডস নিয়ে দেখি যে আসলে কতটুকু আপডেট আসছে। সত্যিকার অর্থে AI এর উপর আপডেটটা কি আমাদেরকে হেল্প করবে? করলে কিভাবে করবে? কোন জায়গাতে করবে? এই ব্যাপারগুলো জানতে হবে। কনটেন্ট ম্যাটার করতেছে। বাট তার চেয়ে বেশি ম্যাটার করতেছে আপনি কনটেন্টে কি দিতেছেন সেটা। যদি কনটেন্টটা ভালো দেন, ওই কনটেন্ট যদি অর্গানিকলি ভিউ হয়,
অর্গানিকলি ভিউতে যদি আপনি দেখেন সেলস হচ্ছে, দেন এই কনটেন্টটাকে আপনি ডলার দিয়ে পুশ করবেন। আরো বেশি মানুষের কাছে যাবে। তার মানে আরো বেশি মানুষ যদি আপনার এই সুন্দর অফারটা পায়, আরো বেশি মানুষ আপনার এই প্রোডাক্টটা পারচেজ করবে। খুব সিম্পল, বাট আমরা না জানার কারণে জিনিসটাকে অনেক বেশি জটিল করে ফেলতেছি। রাইট। এআই আসার পরে প্রায় ধরেন সো অনেক কিছুই চেঞ্জ হইছে, অনেক আপডেট আসছে। এখন এআই আসার পরে আপনার কি মনে হচ্ছে ভাইয়া যে এটা একটা প্রভাব পড়ছে বলে মনে হচ্ছে রিসেন্ট যে আপডেট গুলো আসছে এগুলোর পরে? হ্যাঁ, প্রভাব পড়ছে, বাট ভালো প্রভাব পড়ছে। যদি আমি আমার কথা বলি, আপনি হয়তোবা দেখছেন রিসেন্টলি হচ্ছে আমি Facebook এ একটা পোস্ট দিছিলাম যে আমার একজন মেটা এর এক্সপার্ট দরকার যার সেলারি আমি দিব ৳১,০০,০০০। এখন প্রচুর পরিমাণে সিভি আসছে। প্রচুর পরিমাণ মানুষ তাদের অপিনিয়ন জানাইছে, কাজ করার বিভিন্ন পার্সপেক্টিভ রিজন দিছে। বাট এখন আমি দেখলাম প্রায় ১,০০০ প্লাস মনে হয় আসছে। বাট আপনি আসলে এটা আমি কি বলবো বাংলাদেশের পার্সপেক্টিভে, যদি ৯০০ মানুষই বলি, সে আমার সাথে কাজ করতে চায়, আমার সাথে কাজ করলে তার কি সুবিধা শুধুমাত্র সেগুলোই সে বলছে। তার সাথে কাজ করলে আমার কি সুবিধা এইটা আসলে সে বলতে পারে নাই। এবং যেহেতু ১,০০০ মানুষের আমি একটা লিস্ট পেয়েছি। সো আমাকে শর্ট লিস্ট করতে হবে। নরমালি শর্ট লিস্টটা কে করত? একটা এইচআরকে দিতে হইতো, বা যে এই রিসার্চ টিমে আছে সে রিসার্চ করতে হইতো। বা আমি যদি সিঙ্গল ম্যান আর্মি হয়ে থাকি, তাহলে আমার নিজের ১,০০০ সিভি দেখে পড়ে কাকে নেওয়া যায়, কাকে নেওয়া যায় না, কিভাবে করা যায় করতেছি। আমি সুন্দরভাবে সবগুলোকে এক্সপোর্ট করছি। ChatGPT-কে দিছি। আমার কিছু রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্ট গুলো আমি চাই। এখান থেকে আপনি টপ 10 বের করে দেন কাকে আমি কল করতে পারি। সে আমাকে খুব সুন্দরভাবে বের করে দিছে, এবং টপ 10 বের করে দেওয়ার পর কেন ChatGPT-কে আমি আবার প্রশ্ন করছি, কেন আপনার মনে হলো এই ১০ জনকে নিলে আমার বিজনেস ভালো হবে, এবং এই ১০ জনের মধ্যে কে কোনভাবে আমার বিজনেস হেল্প করতে পারে? তখন ChatGPT আমাকে আনসার দিছে। আপনার যদি ডাটা ট্র্যাকিং এ বেশি প্রয়োজন পড়ে, তাহলে এই ৩ জন বেস্ট। আপনার যদি ডাটা ট্র্যাকিং প্লাস আপনার টিম ম্যানেজমেন্ট এর প্রয়োজন পড়ে, তাহলে এই ২ জন বেস্ট। আপনার যদি মনে হয় যে শুধুমাত্র আপনি অনেক বেশি এক্সপার্ট চাচ্ছেন, যে কিনা $3,000,000 পর্যন্ত অ্যাড ক্যাম্পেইন করছে। কারণ একজন $3,000,000 পর্যন্ত অ্যাড ক্যাম্পেইন করছে, সে এখানে এপ্লাই করছিল। তাহলে আপনি তাকে চুজ করতে পারেন। সো এই কাজটা যেটা আমার করতে গেলে মিনিমাম একটা আমার এজেন্সির যে আরো কাজ থাকে। সব কাজের পাশাপাশি তো একটা এক্সট্রা কাজ। এই কাজটা করতে যেখানে আমার ৪-৫ দিনের মতো সময় লাগতো, এটা হয়তোবা আমার 10 to 20 মিনিটসেই কভার হয়ে গেছে। এখন এরকম বিভিন্ন জায়গায় আসলে AI ইমপ্লিমেশন হচ্ছে, এবং সবগুলো আমার কাছে মনে হচ্ছে বেটার, যেটা উদ্যোক্তাদের জন্য বেস্ট। কারণ এখন কনটেন্ট এ চলে আসছে। হ্যাঁ, আমরা যখন ChatGPT তে যেয়ে বলি আমি হচ্ছে আ এই মগটা বিক্রি করতে চাই, এটার জন্য আমাকে একটা কনটেন্ট লিখে দেন। ওই ChatGPT ইউজিং এর কোনো প্রয়োজন নেই। খুব সুন্দরভাবে কি প্রোডাক্ট, কাদের জন্য, কেন করব, আমার কোনো ইউএসপি আছে কিনা, আমি কতদিন ধরে বিজনেস করতেছি, ChatGPT এই প্রম্পট জেনারেশনের জন্য, ChatGPT স্ক্রিপ্ট জেনারেশনের জন্য আমাকে কোনো কোয়েশ্চেন করতে চায় কিনা, বা ChatGPT কোনো কিছু জানার প্রয়োজন আছে কিনা, অনেক কিছু উপর ডিপেন্ড করে ওই স্ক্রিপ্টটা আসবে। স্ক্রিপ্টটা জাস্ট আমি বললাম, "র‍্যান্ডম আমি এটা বিক্রি করতে চাই, আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও।" আর ওই স্ক্রিপ্টের উপর আমি আবার এআই দিয়ে ভয়েস নিলাম। তারপর ওটার উপর আমি আবার এআই দিয়ে এডিট করে এলাম। তারপর আবার ওইটা আমি মার্কেটে দিয়ে বললাম যে, "Facebook এ Android এর আপডেট আসছে, তাই সেল আসতেছে।" এটা তো হইল না তাইলে। সো একটা ফর্মুলা আছে কনটেন্টের। এমন কি ফর্মুলা যেটা আপনি মেইনটেইন করেন আপনার বিভিন্ন ক্লায়েন্টের জন্য, যাদের ধরেন মিলিয়ন, মিলিয়ন ডলার পর্যন্ত রেভিনিউ জেনারেট হচ্ছে। ওই টাকা কিভাবে ছোটখাটো উদ্যোক্তারা এপ্লাই করতে পারে? তাদের অত কিন্তু টাকা পয়সা নাই। খুব সহজ। আ একটা কনটেন্ট যদি ভালো করতে হয়, প্রথমত প্রয়োজন হচ্ছে হুক। দ্যাটস মিন আপনার যেই কনটেন্ট, ওই কনটেন্টের ১ম ৩ to সেকেন্ড মানুষ কিভাবে হুক করতে পারতেছেন আপনি। দেন এমন কিছু একটা বলা যেটা মানুষ রিলেট করতে পারে। এখন এইটা আপনি তখনই বলতে পারবেন যখন আপনি আপনার অডিয়েন্সকে চিনবেন। অডিয়েন্স এ কি আসলে ম্যাটার করতেছে, অডিয়েন্সের পেইন পয়েন্টটা কোথায়? খুব সিম্পল। আমি বলতেছি না আপনাকে অনেক ফ্যান্সি কাট করতে হবে, অনেক এডিট করতে হবে, অনেক ভালো একটা স্টুডিওতে যেয়ে করতে হবে। কিচ্ছু প্রয়োজন নেই। আপনি যদি মোবাইলে Facebook পেজ থেকে যা লাইভও করেন, এবং আপনার প্রোডাক্টের জন্য আসলে মানুষ যা চায়, ওই জিনিসটা যদি মানুষকে রিলেটেবল ভাবে স্টোরির ভাবেই হোক, বা আপনার মতো করে ন্যারেটিভ স্টাইলে হোক বলতে পারেন, মানুষ ওই জিনিসটা নিবে। মানুষ কিন্তু মাথায় নিয়েন, কখনোই আপনার ভিডিও কিনতেছে না। কখনোই আপনি কিভাবে কথা বলতেছেন সেটা কিনতেছে না। মানুষ কিনতেছে তার প্রবলেমের জন্য সলিউশন, এবং ওই প্রবলেমের জন্য সলিউশনটা কি আপনার কনটেন্টের ভিতর আছে কিনা। খুবই সিম্পল। আমরা জিনিসটাকে অনেক গ্ল্যামারাইজ করে ফেলি, অনেক জটিল বানায় ফেলি। এটা বানাই শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের ব্যবসা বড় করতে চাই। আমার একটা কনটেন্ট এজেন্সি আছে। আমি কনটেন্টকে এখন এত জটিলভাবে মানুষের কাছে উপস্থাপন করব, যাতে মানুষ ভাবে এইভাবে করা ছাড়া আসলে কোনো কনটেন্ট কাজ করে না। আমার একটা এড এজেন্সি আছে। আমি এত জটিলভাবে Facebook এড এর আপডেটের সম্পর্কে মানুষকে আপডেট দিব, যে মানুষ এখন ভাববে এটা ছাড়া সম্ভবই না, একটা সলিউশন এভাবে আছে। বিজনেসটাকে যত কঠিন করা হচ্ছে, আসলে বিজনেস তত কঠিন না। কারণ কি?
50,000 1,00,000 দিয়ে মানুষ ব্যবসা করতেছে। যদি এত কিছু করতে হয় যেগুলোর বাজেটই 1,00,000 তাহলে সেই ব্যবসাটা করতেছে কিভাবে? খুব সিম্পল আকারে শুরু করা যায়। আপনি এগুলো করবেন, কখন করবেন জানেন? যখন আপনি ব্র্যান্ডিং এ ফোকাস করবেন। আপনার বিজনেসের ফার্স্ট ডে থেকে কিন্তু ব্র্যান্ডিং প্রায়োরিটি না। আপনার বিজনেসের ফার্স্ট ডে থেকে প্রায়োরিটি হচ্ছে সেলস। আপনার যখন সেলস শুরু হবে, দেন আপনি ফোকাস করবেন আপনার ওই সেলসটা সাস্টেইন করার জন্য সিস্টেমে। কারণ উইথআউট সিস্টেম আপনি আপনার বিজনেসকে স্কেল করতে পারবেন না। সিস্টেম যত ফিট, বিজনেস তত হিট। সো ওই জায়গা থেকে আপনাকে সিস্টেমে ফোকাস করতে হবে। আর যখন আপনি সিস্টেমে ফোকাস করবেন, তখন দেখবেন আপনার বিজনেসের জন্য যে ব্র্যান্ডিং এর প্রয়োজনীয়তাটা আছে, ওই প্রয়োজনীয়তা অটোমেটিক্যালি কাজ করা শুরু করবে। আপনার বিজনেস ফুল সিস্টেমের জন্য একটা প্লেবুক থাকা উচিত। আমি কিভাবে কি জিনিসগুলো করব? আপনি যদি শুধু সেলস এ ফোকাস করেন, লাইক আপনার এখন ১০ টা ক্লায়েন্ট আছে। আমি এজেন্সি বিজনেসের জন্যই বলি। আপনার এখন ১০ টা ক্লায়েন্ট আছে। আপনি জানেন, আচ্ছা এই ১০ টা ক্লায়েন্ট আমি এভাবে পেয়েছি। ওকে, তার মানে আরো ১০ টা ক্লায়েন্ট আমি এভাবেই পাবো। সো আমি এখন আরো ১০ টা ক্লায়েন্ট নিয়ে নিলাম। ২০ টা ক্লায়েন্ট হলো। কিন্তু আমার যে মেটা অ্যাড এক্সপার্ট বা আমার যে কনটেন্ট টিম বা আমার যে ওভারঅল সবকিছু, এটা তো ২০ জন ক্লায়েন্টের জন্য অ্যাপ্লিকেবল না। আমার তো স্ট্রাকচার ১০ জনের। সো এই জিনিসটা যদি আপনি করতে চান তাহলে আপনার বিজনেসটা যে গ্রোথটা হবে এই গ্রোথটাকে বলা হয় হাইব্রিড গ্রোথ। এই হাইব্রিড গ্রোথ যদি আপনার হয় তাহলে আপনি জানেনই হাইব্রিডের অবস্থা কেমন হতে পারে পার্সপেক্টিভে। সো আপনার বিজনেসের ইকোসিস্টেম বা আপনার বিজনেস খুব দ্রুত কোলাপস করবে। আবার আপনি যদি আগেই সিস্টেম বানান তো আপনার টাকা কোথায়? যে জিনিসটা আপনি বলতেছিলেন যে আপনার টাকা কোথায় সিস্টেম বানানোর? এইজন্য ১ম এ সেলস, ওই সেলসের জন্য সুন্দর করে সিস্টেম, তারপর এটাকে ধরুন আপনি 20% ইনক্রিজ করলেন, 20% সিস্টেম বানালেন। 20% ইনক্রিজ করলেন, 20% সিস্টেম করলেন। এই করতে, করতে আপনার বিজনেসের ব্র্যান্ডিং এবং আপনি যা চাচ্ছেন সবকিছু আপনার বিজনেসে ইনক্লুড হয়ে যাবে। নাইস। সবারই কেন উদ্যোক্তা হওয়া উচিত? আপনার এটা কি না, আমি সবসময় বলি সবার উদ্যোক্তা হওয়া উচিত না। একজন ব্যবসায়ী সে ব্যবসায়ী কেন হবে এটা বলেন? এখন ব্যবসায়ী যদি এই প্রশ্ন আসে, ১ম টা ক্লিয়ার করি। আমার মতে সবার উদ্যোক্তা উচিত না। যদি সিম্পল ভাবে বলি, সবাই যদি উদ্যোক্তা হয়ে যায়, তাহলে যারা উদ্যোক্তা হইলো তাদের আন্ডারে চাকরি করবে কে? এমপ্লয়ি কে থাকবে? এমপ্লয়ি কে থাকবে? সো সবার উদ্যোক্তা হইতে হবে না। উদ্যোক্তা হইতে গেলে আপনার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। ওকে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হচ্ছে ২৪ ঘন্টা কাজ করতে হবে। আপনার কখন খাওয়ার টাইম, কখন ঘুমানোর টাইম, কখন গোসলের টাইম মাথায় রাখা যাবে না। আপনার প্রচুর পরিমাণে স্ট্রেস নিতে হবে। কারণ কি? আপনি চাকরি করলে, ঠিক আছে আজকে মুড নাই ছুটি নিয়ে নিলাম। বাট আপনি তো আপনার বিজনেসে ছুটি নিতে পারবেন না। আপনাকে প্রচুর স্ট্রেস নিতে হবে। আপনার কাস্টমার কি বলল, আপনার এমপ্লয়ি কি করলো, আপনার টিম ম্যানেজমেন্ট কাজ করতেছে কিনা, যেই সাপ্লায়ারের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিচ্ছেন, ওই সাপ্লায়ারকে ঠিকমতো প্রোডাক্ট দিতেছেন কিনা, মাস শেষে হচ্ছে আপনি ওই যে অফিস রেন্ট নিচ্ছেন, অফিস রেন্টে কি আপনি টাকা দিতে পারতেছেন কিনা, আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক একটা যে ব্যালেন্স এটা মিস হয়ে যেতে পারে, আপনার বন্ধু-বান্ধবের থেকে আপনার আলাদা থাকতে হতে পারে। এই সবকিছু স্যাক্রিফাইস করার পর যদি আপনি একটা গ্ল্যামারাস লাইফ চান, সেখানে একটা সার্টেন টাইম যাওয়ার পরে এগুলোর আর কিছু নাই। তাহলে আপনার উদ্যোক্তা হইতে হবে। আর যদি আপনি চিন্তা করেন যে আমি ৯ টা ৫ টা চাকরি করি, এই চাকরি থেকে বের হবো, এজন্য আমি উদ্যোক্তা হবো, তাহলে আপনি ৯ টা থেকে ৫ টা থেকে বের হয়ে এসে আপনি ২৪ ঘন্টার একটা লুপ হোলে ঢুকতেছেন। আপনার কয় রাত না ঘুমাইতে হইতে পারে তার কোনো ঠিক নেই। সো আমি সবাইকে উদ্যোক্তা হইতে বলি না। যাদের মধ্যে এই গুণগুলা থাকে তাদেরই উদ্যোক্তা হওয়া উচিত। বাকিদের জন্য সেফ লাইফ হচ্ছে 9 to 5 জব। হুম, নাইস। খুব সুন্দর লাগছে। এইটা রিলে তারপর হচ্ছে গিয়ে TikTok এ দিলে অনেক ভালো পারফর্ম করবে এই টাইপের ইয়াগুলা। সো ভাইয়া এখন এআই অনেক বুমিং করতেছে। ঠিক আছে? হুম। আপনার কি মনে হয় এই যে এআই সম্পর্কে কি বিজনেস করলে আপনার মনে হইতেছে এখন এআই এর মধ্যে প্রোডাক্ট বিজনেস ভাই সবাই জানি আমরা মোটামুটি। এআই এর মধ্যে কি বিজনেস করলে আপনার মনে হইতেছে ভালো হবে? এখন যদি আমি বিজনেসের পার্সপেক্টিভ থেকে ধরি, যখন এআই এত বেশি জেনারেট হচ্ছে, এখন আমি নতুন করে সেলস বিজনেসে ঢুকতেছি। বিভিন্ন সফটওয়্যারের জায়গাতে কাজ করা শুরু করতেছি। যেমন এখন কিন্তু অনেক বিজনেসের জন্য এআই এজেন্টও কিন্তু অনেক বেশি হেল্প করতেছে। সো যারা এআই এজেন্ট বানানোর জন্য একটা সফটওয়্যার ফার্ম খুলতেছে বা একটা আইটি ফার্ম খুলতেছে, তারা হচ্ছে বিজনেসকে কিভাবে এআই এর মাধ্যমে অটোমেশন করা যায়, কিভাবে হচ্ছে বিজনেসের ফাইন্যান্সটাকে এআই এর ভাবে আরেকটু সুন্দরভাবে করা যায়। বেসিক্যালি এআইটাকে উপর কেন্দ্র করে কেউ যদি কোনো সফটওয়্যার বেস কিছু একটা করতে পারে, যেটা তাকে রিকারিং মডেলই হোক বা ওয়ান টাইম পেমেন্টের সলিউশনই বিজনেসের জন্য একটা রেভিনিউ জেনারেট করবে, আই থিংক ইট কুড বি গুড অপশন। এর উপর অনেক কিছু করা যাবে। এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আগামী ২ বছর পর এর উপর ভিত্তি করে কি ব্যবসা করা যাবে? আমি বলব আমি জানি না। আগামী ২ দিন পর কি হবে? এটা ইন্ডাস্ট্রি কেউ বলতে পারতেছে না। তো আমি কিভাবে প্রেডিক্ট করব ২ বছর পর এআই এর উপর বেস করে কি ব্যবসা হইতে পারে? আমি যা বললাম তা আজকের জন্য রিলেটেবল। এবং এই পডকাস্ট আপলোড হইতে, হইতে এই কথা আমার irrelevant হয়ে যেতে পারে। এআই এত দ্রুতই আপডেট করতেছে।
একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী সে যখন একটা ব্যবসা শুরু করতেছে, কি মনে হয় কি স্কিল তার থাকা উচিত? এবং কি স্কিল নিয়ে সে যদি নামে তাইলে চান্স খুব হাই যে সে ভালো করবে? একজন উদ্যোক্তার যদি একটা স্কিল থাকে, এটাই তাকে উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে বেশি হেল্প আপনার কি এরকম স্কিল ছিল বলে আপনি মনে করতেছেন? একজন উদ্যোক্তার যদি একটা স্কিলই থাকে, তাহলে সে যেকোনো উদ্যোগ গ্রহণ করে খুব ভালো করতে পারবে। সেটা হচ্ছে ক্রিটিক্যাল প্রবলেম সলভিং। কারণ একটা উদ্যোক্তার লাইফে যে কত পরিমাণ প্রবলেম আসবে, এটা যে উদ্যোক্তা লাইফে না আসছে, সে কোনোদিন বলতে পারবে না। তখন যদি আপনি প্যানিক করতে থাকেন যে, "এটা আমি কিভাবে করব? এটা আমার কি করা যায়?" তাহলে আসলে আপনার জন্য এই গেম না। আমি মনে করি বিজনেস ইজ এ ওয়ার অ্যান্ড এভরিথিং ইজ ফেয়ার। সো সেই ক্ষেত্রে আপনার বিজনেসের জন্য প্রতিনিয়ত প্রবলেম আসবে। ওই প্রবলেম আপনি কিভাবে স্মার্ট সলিউশন করবেন, এ ব্যাপারে আপনার যেতে হবে। আপনার মার্কেটিং এর প্রবলেম হচ্ছে, এখন আপনি কি নিজে মার্কেটিং শিখবেন নাকি মার্কেটিং টিম হায়ার করবেন? আপনার কনটেন্ট কাজ করতেছে না। নিজে কনটেন্ট শিখবেন না কোনো এজেন্সির কাছে যাবেন। আপনি প্রোডাক্ট হয়তোবা চায়না থেকে ইম্পোর্ট করতেছেন। যাদের মাধ্যমে ইম্পোর্ট করতেছেন তারা হয়তোবা আপনাকে সুন্দর সলিউশন দিচ্ছে না। আপনি কি অন্য কারো কাছে যাবেন না নিজে শিখবেন না নিজে ইম্পোর্ট করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন উদ্যোক্তার প্রবলেম সলভ করে আসতে হচ্ছে। সো কোনো মানুষের যদি প্রবলেম সলভিং এর ক্যাপাসিটি থাকে, সো এই একটা গুণই তাকে অন্যান্য স্কিল অ্যাকোয়ার বা হায়ার বোথ জায়গাতেই হেল্প করতে পারে। নাইস। সো আপনার লাইফের কয়েকটা এক্সাম্পল দেন যেগুলোর সাথে মানুষ রিলেট করতে পারে। যেমন আমি যখন ওই যে শুরুতে যেটা বললাম যে আমার বিজনেসে সেলস হচ্ছে না। সো বিজনেসে যেহেতু সেলস হচ্ছে না, আমি আপনাকে একটা সুন্দরভাবে একটা কোয়েশ্চেন করি যদি আমি, আপনি তো আমাকে অনেক কোয়েশ্চেন করতেছেন। যে আপনার বিজনেসে সেলস হচ্ছে না, এটা কি একটা প্রবলেম? আই থিংক হ্যাঁ, মোস্ট অফ দ্যা কেসে এটা তো একটা প্রবলেম। বিজনেসে সেলস হচ্ছে না, এটা কোনো প্রবলেম না। এটা একটা সিম্পটম। ওকে। আপনার বিজনেসে সেলস হচ্ছে না, তার পেছনে বিহাইন্ড দ্য রিজন অনেক কিছু হইতে পারে। আপনার টিম ভালো মতো কাজ করতেছে না। আপনি মার্কেটিং বুঝেন না। আপনার কনটেন্ট কাজ করতেছে না। এখন আপনার টিম ভালোমতো কাজ করতেছে না বা আপনি ব্যবসা সম্পর্কে বুঝেন না বা আপনার কনটেন্ট কাজ করে না। এগুলো হচ্ছে প্রবলেম। আপনার বিজনেসের ভিতরে এই প্রবলেমগুলা হচ্ছে দেখে আপনার সেলস হচ্ছে না। আমি যদি আরো সুন্দরভাবে আমার স্টোরির সাথে রিলেট করি, আমার বিজনেসে সেলস হচ্ছে না। এটা ছিল সিম্পটম। প্রবলেম কি ছিল? আমি এনাফ পরিমাণ মানুষের কাছে রিচ করতে পারি নাই। সো আমাকে কিন্তু আমার বিজনেসের সেলস এর এই সিম্পটমটা সলভ করার জন্য আমাকে কোর প্রবলেমে যেয়ে কাজ করতে হইছে। যেহেতু আমি এনাফ পরিমাণ মানুষের কাছে রিচ করতে পারি নাই, তার মানে আমার সেলস এ ফোকাস না। আমার ফোকাস কিভাবে আমি আরো বেশি মানুষের কাছে রিচ করতে পারবো। ওইটা জানা শুরু করলাম। ওই প্রবলেম সলভ করতে চাইলাম। ওইখান থেকে আইসা আমি একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম। যে হ্যাঁ, এই প্রবলেম সলভ এর জন্য আমার কনটেন্ট বানানো দরকার পার্সোনাল ব্র্যান্ডে। আমি এই প্রবলেম সলভ করে নিজে কনটেন্ট বানাচ্ছি। ওই জায়গায় আমি বিভিন্ন ধরনের সলিউশন আনতে পারতাম। মার্কেটিং টিম হায়ার করতে পারতাম, মেটা এড এক্সপার্ট নিয়োগ দিতে পারতাম, অন্য কোনো এজেন্সির হেল্প নিতে পারতাম, নিজে কনটেন্ট বানাইতে পারতাম বা হচ্ছে আমি মাইকিং বা অন্যান্য হচ্ছে প্ল্যাটফর্মে যেতে পারতাম। সো আমার কাছে মনে হয়েছে স্মার্ট সলিউশন কি আজ থেকে ৩ বছর পর, ৫ বছর পর আমি যদি আজকে থেকে কনটেন্ট বানানো ট্রাই করি, ৫ বছর পর আমি হয়তোবা মার্কেটে আরো বেশি রিলেভেন্ট থাকবো। ওই যে প্রবলেম সলভিং টা করতে পারছি, দ্যাটস ওয়াই আজকে আমি জায়গাতে আসতে পারছি। সো আপনাকে এটাও মাথায় রাখতে হবে কোনটা আসলে বিজনেসের প্রবলেম, কোনটা হচ্ছে আসলে আপনার বিজনেসের জন্য সিম্পটম। যেমন আমি যখন আমার বিজনেসের জন্য টিম মেম্বার বা একজন এমপ্লয়ি হায়ার করি, সে এমপ্লয়ি যদি কাজ না করে, এটা ওই এমপ্লয়ির প্রবলেম না। এটা এই বিজনেসেরও প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে আমি যে স্ট্রাকচারে হায়ার করছি, ওই স্ট্রাকচারের প্রবলেম ছিল। দ্যাটস ওয়াই আমি আমার বিজনেসের জন্য সেম রোলের জন্য মার্কেট ফিট এবং বিজনেস ফিট স্ট্যান্ডার্ড এমপ্লয়ি হায়ার করতে পারে নাই। দ্যাটস ওয়াই ওই এমপ্লয়ি এই জায়গাতে এসে কাজ করে না। আর আমার বিজনেসের সেলস বা অন্যান্য জায়গায় প্রবলেম হচ্ছে যেটা বেসিক্যালি আমরা সিম্পটম হিসেবে ধরি। বাট নরমালি অ্যাজ ইউজুয়াল ভাবে সবাই ভাবে আসলে প্রবলেম। ফাইন্যান্সিয়ালি ফ্রিডম থাকার জন্য যেহেতু ব্যবসা নিয়ে অনেক কথাবার্তা বলতেছি, সো ফাইন্যান্সিয়ালি ফ্রিডম থাকার জন্য কি ব্যবসা-ট্যাবসা করা উচিত? নাকি মনে করেন যে না শুধু ব্যবসা না ভাই তুমি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম থাকতে চাও তুমি যেকোনো কিছু করতে পারো। ডিপেন্ড করে হচ্ছে আপনি কেমন লাইফস্টাইল মেইনটেইন করতে চান। যেমন আ আমার আমি একটা পার্সোনাল স্টোরি বলি আমার এক ফ্রেন্ডের। এই স্টোরিটা আমি অনেক জায়গায় বলি। যে একদিন এক আড্ডায় আমি আমার এক ফ্রেন্ডকে প্রশ্ন করি যে, "তুই তোর লাইফে কত টাকা চাস? ওই অ্যামাউন্ট আমারে বল আমি তোরে দিবো। তুই আর চাকরি-বাকরি কিছু করিস না বা করার প্রয়োজন নেই।" তো সে ওরকম কোনো অ্যামাউন্ট আসলে বলতে পারে না এবং সে বলতেও পারে না এবং তার কাছে মনে হইছে যে চাকরি একটা গুড অপশন তার জন্য। কেন মনে হইছে? আপনি বাংলাদেশের পার্সপেক্টিভ এ হয়তোবা সর্বোচ্চ পর্যায়ে গেলে ১, ১.৫ লাখ, ২ লাখ টাকা হয়তোবা স্যালারি ইনকাম করতে পারবেন। সরকারি জায়গার অবস্থা ওটা ভিন্ন। তো সেখান থেকে হয়তোবা আপনার লাইফস্টাইল ৳৫০,০০০ র। তাতে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডমই আছেন। আপনার লাইফস্টাইল হয়তোবা ৳২০,০০০ র। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমই আছেন। এখন ব্যাপার হচ্ছে
ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আপনি চাকরিও নিতে পারেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আপনি বিজনেস আসতে পারেন। যদি প্রশ্ন আসে লাইফ উইথ ফ্রিডম, জাস্ট অনলি ফ্রিডম, তাহলে আমি বলব বিজনেস, নট ফাইন্যান্সিয়াল ফ্রিডম। কেন? ফ্রিডম আবার কিন্তু ফ্রি না ভাই। ফ্রিডম কিন্তু কস্টলি। এবং আমি অনলাইনে বিভিন্ন জায়গায় টাকা পয়সা নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলি। এজন্য অনেক মানুষ ভাবে এত টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলার কি আছে? তো আপনি আমারে বলছেন যে আপনি আমাকে প্রশ্ন করবেন যে আসলে আ কত টাকা আসলে এনাফ টাকা? How much money is enough for you? এটার এক কথায় কোনো উত্তর নাই। আপনার জন্য হয়তোবা সেটা ১০,০০,০০০, আমার জন্য হয়তোবা সেটা ১,০০,০০০। আবার আপনার জন্য হয়তোবা সেটা ১০,০০,০০,০০০, আমার জন্য হইতে পারে সেটা আবার ১০০,০০,০০,০০০। আমি অ্যাজ এ বিজনেসকে চিন্তা করি একটা টুল। ফুল বিজনেসটি আমার কাছে একটা টুল, যেই টুলটা আমাকে আল্টিমেটলি লাইফে ফ্রিডম দেবে। আপনি কি ভাবতেছেন যে আমার যখন ইচ্ছা কাজ করব, যখন ইচ্ছা কাজ করব না? আমি চাইলেই দেশের বাইরে ট্যুর দিতে পারবো। এটা ফ্রিডম? না। ফ্রিডম আসলে সত্যি অর্থে কি জানেন? আপনি যেই জায়গাটা বা যেই সিচুয়েশনটাতে বদার ফিল করতেছেন, ওই সিচুয়েশনটা থেকে কি আপনি বের হয়ে আসতে পারতেছেন? তাইলে এটা ফ্রিডম। আজকে যদি আমার সকাল ৯ টায় এই পডকাস্ট স্টুডিওতে টাইম ফিক্সড করা ছিল এবং আমাকে সকাল ৯ টাতেই এই পডকাস্ট স্টুডিওতে আসতে হইছে, তার মানে এটা আমার জন্য ফ্রিডম না। আমার যদি ওই ক্যাপাসিটি থাকে, ওকে, আসতে হবে। বাট আমি যাবো কি যাবো না, এই ডিসিশনটা আমি নিব। আল্টিমেটলি ওইটাই হচ্ছে ফ্রিডম। আমি দেশের বাইরে ঘুরতে গেলাম, অনেক টাকা খরচ করলাম, এটা ফ্রিডম না। ফ্রিডম তখনই যদি আপনার কাছে ওই এনাফ পরিমাণ মানি থাকে, যেই এনাফ পরিমাণ মানি, আমি যদি আরেকটু ভেঙে বলি, আপনার কাছে যদি সেই পরিমাণ টাকা থাকে, যেই পরিমাণ টাকা আপনার লাইফে যেকোনো অকাউট সিচুয়েশন থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে, আই থিংক ইটস এনাফ মানি ফর ইট। ভাইয়া এখানে আমি হচ্ছে গিয়ে আমার একটা থট অনেকদিন ধরে মাথায় ঘুরতেছিল। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে আমরা একটা কমন জিনিস দেখি যেটা হচ্ছে গিয়ে ২ দিন পর, পর একটা না একটা কিছু ভাইরাল হয়। কয়েকদিন আগে আপনি দেখছেন কিনা জানি না মিজান মিয়ার একটা জিনিস ভাইরাল হইছে। মিজান মিয়া হচ্ছে গিয়ে গরুর মাংস দিয়ে ভাত-টাত দিয়ে খাওয়ায়। ওরা সবাই জানে মোটামুটি, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে আরেকজন হচ্ছে গিয়ে ছোট্ট একটা ছেলে আমাদের মতো বয়সী বা আমাদের থেকে একটু কম বয়সী এরকম হবে। সে হচ্ছে গিয়ে কেক বিক্রি করতে, করতে টুরিং। হ্যাঁ, ওই পুডিং বিক্রি করতেছে। হ্যাঁ, আমি জানি না তোর আমি জাস্ট দেখছি। ২ দিন পর, পর একটা না একটা কিছু ভাইরাল হয়। বাট আমি একটা জিনিস দেখছি ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেকের হয়তো মনে থাকতে পারে। মিজান মিয়ার আগে কোনটা ভাইরাল হয়েছিল ওটা আমার মনে নেই। আবার ২ দিন পর আরেকটা আসবে। এরপরে কি আগেরটা কি ছিল এটা আমার মনে নাই। বিভিন্ন বিজনেসম্যানরা আমি দেখতেছি বিভিন্ন কোম্পানিরা আসলে ওগুলো ওরকম কোম্পানি না আসলে বেসিক্যালি ছোটখাটো কোম্পানিরা তাদেরকে হায়ার করতেছে। তাদেরকে নিয়ে আসতেছে কোলাবোরেশন এর জন্য। হোয়াট ডু ইউ থিংক ভাইয়া একটা বিজনেসে এই জিনিসটা কিরকম ইমপ্যাক্ট পড়ে? কারণ আমি অনেক বড়, বড় বিজনেসকেও দেখি নাই যে তারা হচ্ছে এরকম যারা ভাইরাল হইছে এরকম মানুষজনকে নিয়ে আসছে, কোলাবোরেশন করছে। আমি ওই মানুষদের ধরেন ভুল ধরতেছি না। এটা আমাদের বাংলাদেশের প্রবলেম। আমরা ভাইরাল অ্যাক্টিভিটিস ভাইরাল ওইটা নিয়ে আমরা সারাদিন পড়ে থাকি ফেসবুকে। বিজনেসের মধ্যে ধরেন আমি আজকে এরকম একজন ভাইরাল হইছে তারে আমি নিয়ে আসলাম। নিয়ে আসি বললাম, "ভাইয়া তুমি আমার একটা ভিডিও করে দাও।" এই কতটুকু ওয়ার্থ ইট বলে মনে হয় আপনার? কারণ আমার তো মনে হয় না যে এগুলো তো মনে থাকবে বেশিদিন। ইটস ডিপেন্ডস অন ফানেল। আমি কোন ফানেলে বা আমার বিজনেসের কোন স্ট্রাকচারে এই ভাইরাল পারসন বা এই ভাইরালিটিটাকে ঢুকাচ্ছি। যেমন আমরা যদি চিন্তা করি যে ভাইরাল একটা পিপলকে আনলে মানে কি? আপনার ভিডিও বা আপনার ওই সমসাময়িক তাগিদে যেটা করাচ্ছেন সেটা ভাইরাল হবে। এখন আপনি ভাইরাল হওয়ার পর যদি রিলেভেন্ট না থাকতে না পারেন মার্কেটে, তাহলে ওই ভাইরাল হওয়ার আপনার প্রয়োজন নেই। যদি এমন হয় আপনাকে মার্কেটে কেউ চিনে না বা মোটামুটি একটা মানুষ চিনে, ভাইরাল পারসন বা নিজেই এমন কিছু করলেন, যেটা করলে নিজে ভাইরাল হয়ে গেলেন। ভাইরাল হয়ে যাওয়ার পর আপনি অবভিয়াসলি একটা অডিয়েন্স পাবেন। অবভিয়াসলি একটা কাস্টমার একটা বেজ আপনার তৈরি হবে। এদেরকে যদি আপনি রিলেভেন্ট করতে পারেন, তাহলে আপনার বিজনেসে ওই ভ্যালিডিটিটা কাজে লাগানোর প্রয়োজন। অবশ্যই, কারণ কি এটার কিন্তু আবার একটা নেগেটিভ ইমপ্যাক্টও আছে। যদি আপনি প্রপার জায়গায় ওই প্রপার পারসনকে প্লেসমেন্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসের জন্য পজিটিভের এগেইনস্ট এ নেগেটিভই বেশি ইমপ্যাক্ট পড়বে। তো ওইজন্য আপনাকে আগে, আমি এটাকে নেগলেক্ট করতেছি না। এটা obviously একটা স্মার্ট মুভ। কিন্তু আপনাকে সেকেন্ড লেয়ারে ভাবতে হবে যে, আমি আমার বিজনেস ফানেলের বা বিজনেস লেয়ারের কোন কাজটার জন্য, কোন বিষয়টার জন্য এই ভাইরাল পারসন বা এই ভাইরাল টপিকটাকে নিয়ে আসবো এবং তারপর থেকে যে ভাইরাল পারসন বা ভাইরাল অডিয়েন্স গুলোকে আমি পাবো, সেগুলোকে কিভাবে রিলেটেবল রাখবো আমার বিজনেসের সাথে। এখানে একটা পয়েন্ট চলে আসে না? ধরেন মনে করেন আমি মানে আমার থট শেয়ার করতেছি। হয়তোবা আজকে আমি একটা বেটার এক্সপ্লেনেশন পাইতে পারি এটার। যে ধরেন মনে করেন আমি সো লেটস সে ধরেন এই যে কফি। সে যে অরেন্ডা মিক্সের এই কফির কাপটা আমি মনে করেন এটা নিয়ে হচ্ছে গিয়ে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, কফি খাচ্ছি এটা সেটা। এই কাপটা আমি বিক্রি করব বেসিক্যালি। ঠিক আছে? সো এক্ষেত্রে দেখা যায় ভাইরাল হইলে মনে করেন অনেক, অনেক লাইক আসলো, অনেক, অনেক কমেন্ট আসলো। ওটা আমার সেল টকেন অ্যাকচুয়ালি অনেক বেশি।
ভাইরাল মানেই তো সেলস না। আমি আপনাকে এইজন্যই বললাম ডিপেন্ডস অন ফানেল। আমার ভাইরাল হওয়া মানে হচ্ছে অনেক মানুষের কাছে পৌঁছানো। তারপর আমার নেক্সট স্টেপ কি? আমি যদি সেটা না জানি, তাহলে এই ভাইরালিটি আমি কাজে লাগাইতে পারব না। কিন্তু আমি যদি জানি যে আমি ভাইরাল হয়ে যাওয়ার পরে বা ওই ভাইরাল পারসনটাকে আইনা এই ধরনের কর্মকাণ্ড করানোর পরে আমি অনেক মানুষের অ্যাটেনশন পেলাম, যেটা মেইন। অ্যাটেনশন পাওয়ার পরে আমি ওই অ্যাটেনশনটা কিভাবে কাজে লাগাবো, এটা যদি আমি না জানি, তাহলে ওই ভাইরালিটি দ্যাটস দ্য মেইন পয়েন্ট। কারণ এই জিনিসটা দেখেন এভাবে কাজ করে যে ধরেন নীল নাফিস ১ম যখন টুসেল পডকাস্টে আসছিল বা ধরেন মারবেন ওরটা আমি বাদ দিলাম। শারুখ ফার্দি ভাই। আপনি যখন ১ম টুসেল পডকাস্টে আসছে, এরপরে ধরেন আমি আপনাকে ওখানে চিনছি। সো এখানে আপনাকে মনে করেন অনেক ভালো লাগছে আমার বা অনেক মানুষ যারা চিনছে সবার পার্সপেক্টিভ আমি জানি না। ওইখানের পরের দিকে যদি মনে করেন আপনাকে অনলাইনে আর দেখা না যাইতো, তারা যাচ্ছেও না। আপনি যদি ভিডিও না বানাইতেন, তাইলে মনে করেন আমি হয়তো ২ দিন পর আপনারটা চিন্তাও না। আমার মনে কি দেখছি, ভুলে গেছি, শেষ নাই, জানি না। বাট আপনি কনটেন্ট বানাই গেছেন, আপনি হইতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্ট করছেন, এই করছেন, সেই করছেন, করছেন অনেক কিছু বেসিক্যালি। তো এইটা আমার মনে হয় আপনি অ্যাটেনশনটা ধরে রাখার চেষ্টা করছেন, ট্রাই করছেন। আমি ভবিষ্যতে কনটেন্ট বানাবো এবং এটারে কন্টিনিউ প্রসেসে নিবো দেখেই তো আমার পডকাস্টে আসা। রাইট। আমি পডকাস্টে আসছি, তারপরে ফেম পেয়েছি, তারপরে কনটেন্ট বানাইছি, ব্যাপারটা এরকম না। আমি জানতাম আমার নেক্সট লেয়ারে আমি কি করব, দ্যাটস ওয়াই পডকাস্টে আসা। এবং আমার স্ট্রাকচার বা পডকাস্ট যারা দেখছে বা দেখবে, ওই স্ট্রাকচারই সব কথাবার্তা বলা। এবং ওই পডকাস্টে আমি বলেও গেছিলাম যে, পডকাস্ট যারা দেখবে তাদের সবার নিউজ ফিডে আমি আমার অ্যাড পাঠাবো। আপনি মানে আমি এই জিনিসটা শুনে অবাক হই মাঝে, মাঝে। সবাই চিন্তা করে যে Facebook এডই হচ্ছে সবকিছু। আমার পুরা ব্যবসা চলতেছে Facebook এডের উপরে। Facebook এড ছাড়া আমার কিছুই হবে না। কিন্তু আমাদের এক ভাই ব্রাদার ড্রিম সাইকেল বুঝছেন? ফয়সাল ভাই ওইটা উনারা চালায় বেসিক্যালি। ওইটার সাথে অনেকে শেয়ার-টেয়ার আছে। আমি শুনলাম ভাই ৫ বছরের আগে তারা মাত্র ৳৫,০০০ এড রান করছে। পার মান্থ ওদের ৳৫০,০০০-৬০,০০০ সেল হয়। হুম, তাহলে এটা কিভাবে ভাইয়া? অর্গানাইজ করতেন। অর্গানিক কনটেন্ট কিন্তু এটা তো মানুষ বুঝতেছে না। মানুষ চিন্তা করতেছে অর্গানিক কনটেন্ট তো ভাই আমিও দিচ্ছি। তাহলে আমার কেন হচ্ছে না? ওর কেন হচ্ছে? এবং এই জিনিসটা আপনি খেয়াল করবেন খুবই কম বাংলাদেশে। ধরেন 100% এর ভিতরে হয়তোবা 5-4% মানুষ আছে যারা হচ্ছে এরকম করতেছে জিনিসটা। এই যে তার মধ্যে হয়তোবা ঘরে বাজারে যে উনি আছে, ফয়সাল ভাই আছে, এরকম আপনি অনেকে আছে। বাট কেন সবাই পারতেছে না এই জিনিসটা? এটা কিভাবে মানুষ কাজে লাগাইতে পারে? আসলে এখানে আবার একটা সেম কথায় চলে আসে, একটা স্ট্রাকচার। আমি কি স্ট্রাকচার করব? আমি আমার পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করব। দেন আমার আসলে কি করা? আমি কোন পারপাসে করব? যেমন আমি বিক্রি করতেছি এক ধরনের প্রোডাক্ট। আমি এবার কনটেন্ট বানাচ্ছি আরেক ধরনের। এখানে একটা মিসম্যাচ হয়। লাইক আমি কি করতেছি? আমি মানুষকে মার্কেটিং বিজনেস যে আমার কোর্স বিজনেস আছে, এজেন্সি বিজনেস আছে, বিভিন্ন জায়গার বিজনেস আছে। সবগুলো কাদের জন্য? উদ্যোক্তাদের জন্য। কিন্তু আমি চিন্তা করতেছি যে আমার তো বেশি ভিউজ দরকার, বেশি ফলোয়ার দরকার। আমি এখন অর্গানিক কনটেন্ট বানানো শুরু করছি হচ্ছে ফানি ভিডিও, এন্টারটেইনমেন্ট ভিডিও। আমি মানুষের awkward ইন্টারভিউ কোয়েশ্চেন আস্ক করতেছি রাস্তায় যেয়ে। আমি ভাইরাল হচ্ছি, অনেক বেশি ভিউজ পাচ্ছি, অর্গানিক অনেক রিচ। বাট আমার অডিয়েন্সের জন্য তো আমার প্রোডাক্ট না। সো অর্গানিক রিচ পেতে গেলেও, ওই পরিমাণ ভিউজ আনতে গেলেও আপনার প্রোডাক্ট ওরিয়েন্টেড কাজ করবো এবং প্রোডাক্ট ওরিয়েন্টেড কনটেন্ট থাকতে হয়। র‍্যান্ডম কনটেন্ট বা অনেক ভিউজ, তাহলে আসলে জিনিসটা হবে না। আর অর্গানিক ভিউজ যদি আপনার ভালো থাকে, আপনার তো পেইড অ্যাডস এর প্রয়োজন নাই। আমি আগেও বললাম, পেইড অ্যাডস কিন্তু এমন কোনো জাদুমন্ত্র না যেটা আপনার সেলস এনে দিবে। আপনার পেইড অ্যাডস কি? আপনার যে কনটেন্টটা অর্গানিক ২,০০০ মানুষ দেখে ২০ জন কিনছে, অ্যাড ক্যাম্পেইন করে এখন ২,০০,০০০ মানুষ দেখাবেন, ২,০০০ মানুষ কিনবে। খুব সিম্পল ক্যালকুলেশন। বাট আমরা ভাইবেই নিতেছি যে Facebook অ্যাডস এমন একটা জিনিস, খুব জাদুমন্ত্র, এখানে এই দিক দিয়ে ৳১,০০০ দিব, ওই দিক দিয়ে ৳৫,০০০ বের হবে। এটা তো আসলে এভাবে কাজ করবে না। রাইট। সবাই এভাবে যে হচ্ছে গিয়ে আমি Facebook এড চালাবো। তারপর হচ্ছে গিয়ে আমি যে জাস্ট এসে বলব যে, "ভাই আমার এই কাপটা নাও। ভাই এই করো।" তারপর আমি অফার দিচ্ছি। দ্যাটস ইট। আজকে আজকে কিনলেই 30% ডিসকাউন্ট। আজকে কিনলে 30% ডিসকাউন্ট। তারপরও আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে আমি বুঝাইতে পারি না। মানে মানে এটা বোঝানোই খুব মুশকিল হয়ে যায় আমার কাছে। তারা বলে, "তোমার $১০০ লাগবে, তুমি $১০০ নাও না, আমার সমস্যা নাই তো।" তাকে বোঝাইতে পারে যে ভাইয়া কনটেন্ট যে কতটা গুরুত্বপূর্ণ। সে শুধু এটাই বুঝে যে এইভাবেই সেল হবে তার। সো ইটস ভেরি ডিফিকাল্ট বাংলাদেশের মানুষ। এই ধরনের মিসকমিউনিকেশন বা আসলে আমরা নিজেরাই নিজেদের স্বার্থে এই ধরনের ইনফরমেশন বা তথ্য মার্কেটে দিয়ে রাখছি। সো আসলে তারা ওই ধরনের কনটেন্ট কনজিউম করছে। হুম, রাইট। আচ্ছা ভাইয়া, ধরেন একজন যে কলেজে পড়তেছে, যে ভার্সিটিতে পড়তেছে, স্টুডেন্ট লাইফ আপনার কি মনে হয় এই মুহূর্তে আসলে খুব বেশি ডিফিকাল্ট হয়ে গেছে সবকিছু? একটা সময় ছিল যখন হচ্ছে গিয়ে আপনি, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিতে আরো কয়েকজন ছিল, খালিদ ফার্নান্দ ভাই বলেন, নাথ সাহেল বলেন, সবাই ওপেন স্কিল নিয়ে কথা বলতো। কিংবা সবাই স্কিল শিখো, ওই স্কিল শিখো, ভালো। এখন সবাই একটু যখনই কাউকে আস্ক করি বা মোটামুটি সবাই আমার কমেন্টে জিজ্ঞেস করে, "ভাই এখন কি স্কিল শিখলে ভালো হয়? কি স্কিলটা শিখা উচিত?" আমি নিজেও এটা অ্যান্সার দিতে পারি। এখন উনি নিজেই আনসার দিতে পারতেছে না যাকে আমি আনছি। উনি বলতেছে যে, "ভাই কালকে কি হবে আমি জানি না।"
আমার নিজেরই ঠিক নেই। আমি যেটা করতেছি ওইটাই কবে শেষ হয়ে যাবে। সো কালকে তোমার জন্য কি হয়েছে জানো? Facebook অ্যাডস এত বেশি মনে করেন AI এর উপরে ডিপেন্ডেন্ট হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আরো ইজি হয়ে গেছে। হ্যাঁ, লিড ক্যাম্পেইন এ আমি অবাক হয়ে গেছি, আমি টার্গেটিং করতে পারছি না। আর আগে কত টার্গেটিং করে রিসার্চ করতে হবে, ডাউ দিয়ে বিহেভিয়ার এইটা, ডেমোগ্রাফিক্স এইটা, এটা দিয়ে এভাবে রান করতে হবে। আমি তো মনে করেন Facebook আইডি যখন লিডের ইয়াতে ঢুকছি, সো কি করা লাগে জানেন? ধরেন মনে করেন ১৫ দিন ধরেন ১ম দিন চালাচ্ছি। ১০০-২০০ মনে করেন ফালতু লিড আসতেছে। সো Facebook এ বোঝাচ্ছি নট কোয়ালিফাইড, নট কোয়ালিফাইড, নট কোয়ালিফাইড। এভাবে আস্তে, আস্তে পরের দিন একটু ভালো আসতেছে, একটু ভালো আসতেছে। এগুলো আস্তে, আস্তে লস হচ্ছে আমার এর টাকা। বাট আস্তে, আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। মানে একটা পর্যায়ে যে আসলে অনেক ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে। তখন যে আমার ওই যে লসটা হইছে ওইটা তেমন একটা গায়ে লাগতেছে না। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনার কি কখনো মনে হয় যে কখন আর আমাদের ডিজিটাল মার্কেটার দরকার হবে না। কারণ এত বেশি AI এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সবকিছু রিপ্লেস হয়ে যাবে। না, আমার আসলে কখনো এরকম মনে হয় না। কেন মনে হয় না? কারণ আমি আবারও যদি ঘুরে ফিরে আসি, মার্কেটিং ইকুয়াল টু সাইকোলজি। এখনো পর্যন্ত এআই ওই সাইকোলজিটা ক্র্যাক করতে পারে নাই, বা বিশেষ করে যদি বাংলাদেশের পার্সপেক্টিভে আসি, যে কি ধরনের সাইকোলজি আপনার নিজে প্রম্পট দিতে হচ্ছে। দেন ChatGPT বা কোনো একটা এআই হয়তোবা আপনাকে ওই অনুযায়ী দিতে পারতেছে। বাট এআই এখনো ওই হিউম্যান টাচ, হিউম্যানের যে রিয়াল লাইফের যে ডিজায়ারটা, ওই জায়গাতে এখনো হিট করতে পারতেছে না। দেখেন, মার্কেটিং ইজ মার্কেটিং। আগে ছিল ট্রেডিশনাল, এখন হচ্ছে ডিজিটাল। ডিজিটালে ফেসবুক অ্যাড, সাথে, সাথে টিকটক অ্যাড এখন বাংলাদেশের জন্য চালু হইছে। খুব বেশি পপুলার হচ্ছে। টিকটকে যারা ক্যাম্পেইন করতেছে ভালো সেলস পাচ্ছে। সো আল্টিমেটলি তো দিন শেষে আপনি মানুষকে কি দিতে চান? আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা মানুষকে কি সলভ করবে? কোন অ্যাঙ্গেলে নিউরো মার্কেটিং করলে আপনার কাস্টমারের মাইন্ডে বা কাস্টমারের মনে আপনার ব্র্যান্ড বা আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা খুব পজিটিভ ইমপ্যাক্ট আসবে। সে কিনার জন্য খুব বেশি, যেমন যদি অ্যালেক্স ফার্মুজের কথা বলি, ট্রান্সফার্ম অফার। এমন অফার মেক করতে হবে যে কাস্টমারটা মানে কোনোভাবেই আসলে রিফিউজ করতে পারে না। সো এই পার্সপেক্টিভ গুলো যদি আপনি আনতে পারেন, এইগুলো এখনই আসলে এআই এর জন্য রিপ্লেসেবল না। আর বাংলাদেশের পার্সপেক্টিভ এ তো আরেকটু সময় লাগবে। কারণ বাংলাদেশকে মানে একটা মানুষের সাথে চলে আপনি তার মন মাইন্ড বুঝতে পারতেছেন না, আপনার ফ্রেন্ডের। সো আর এআই এসে বাংলাদেশের মানুষের মন মাইন্ড বোঝাটা একটু টাফ। বাট হ্যাঁ, হয়তোবা একসময় হইতে পারে। বাট আমি এখন এরকম কিছু দেখতেছি না যে খুব দ্রুতই মার্কেটিং এর জায়গাটাকে এআই রিপ্লেস করে ফেলবে। হয়তোবা টুলস রিপ্লেস করবে। যেমন টার্গেটিং করতে হচ্ছে না। কয়দিন পর হয়তোবা এআই ফেসবুকের ভিতরে এড কপি লিখতে হবে না। হেডলাইন সাজেস্ট করে দিবে, এই হেডলাইন দাও, স্ক্রিপ্টিং ও দিয়ে দিবে, এভাবে করতে পারো। বাট আল্টিমেটলি যে কোর জায়গাটা, একদম মেইন কোর, মানুষের প্রবলেম সলভিং এর জায়গাটা এজ এ মার্কেটার হিসেবে যদি আপনি করতে পারেন, তাহলে হয়তোবা আগামী বছর আপনি রিপ্লেস হচ্ছেন না। বাট পরের বছর কোনো গ্যারান্টি নেই। এটা আসলে এই গ্যারান্টি দেওয়া খুবই কঠিন। এটা কেউই বলতে পারবে না যে আগামী ২ বছর পর এই স্কিল শিখলে খুব বেশি ভালো করা যাবে। বাট ওই যে ক্রিটিক্যাল থিংকিং, প্রবলেম সলভিং, এগুলো বেসিক স্কিল। এগুলো এখনো লাগবে, আগামীতেও লাগবে। ওইগুলো আসলে শিখতে পারলে, বা কমিউনিকেশন স্কিল, এই জায়গাগুলোতে যদি আপনি দক্ষ হইতে পারেন, তাহলে হয়তোবা মার্কেটাতে আপনি রিলেভেন্ট থাকবেন। কি স্কিল শিখলে আপনার মনে হচ্ছে ভালো হচ্ছে? ধরেন মনে করেন কলেজে পড়তেছে, ভার্সিটিতে পড়তেছে একজন স্টুডেন্ট। সে কি স্কিল এই মুহূর্তে শিখতে পারে? বেশিরভাগ মানুষই আমি দেখছি আপনার আমি আপনার কমেন্টও দিচ্ছি। অনেকে জিজ্ঞেস করতেছে, "ভাই কি স্কিল শিখা যায়? সাজেস্ট করেন।" কি মনে হয় কি স্কিল শিখলে ভালো? দেখো, স্কিল তো আসলে ২ প্রকার। এখন একটা হচ্ছে হার্ড স্কিল, একটা হচ্ছে সফট স্কিল। আপনি কোনটার কথা বলতেছেন? সো লেটস সে হার্ড স্কিল। যদি হার্ড স্কিল বলেন, তাহলে এই মুহূর্তের জন্য বেস্ট হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা এআই এর উপর বেস করে যে কিছু হচ্ছে সেটা। এখন যদি আপনি লোগো ডিজাইন শিখতে চান, তাহলে আমি বলব অলরেডি অনেক বেশি স্যাচুরেটেড মার্কেট ছিল। এই মুহূর্তে এখানে না যাওয়াই ভালো। বাট আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে চান, হ্যাঁ, এইটা আপনার জন্য ভালো হতে পারে। আমি সিউর দিয়ে বলা কঠিন যে এটাই ভালো হবে। তবে যদি আপনি সফট স্কিলের জায়গায় আসেন, আমি বলব যে সবার টপ প্রায়োরিটিতে থাকবে হচ্ছে কমিউনিকেশন স্কিল। কারণ এই কমিউনিকেশন স্কিল আপনার মার্কেটিং এ কাজে লাগবে। এই কমিউনিকেশন স্কিল আপনার নেটওয়ার্কিং এ কাজে লাগবে। ব্র্যান্ডিং এ। এই কমিউনিকেশন স্কিল আপনার সেলস এও কাজে লাগবে। প্রত্যেকটা জায়গায় এই কমিউনিকেশন স্কিল কাজে লাগবে। হ্যাকটা কি ভাইয়া কমিউনিকেশন শিখার? ধরেন মনে করেন আমি আপনার কাছ থেকে শিখতে চাই। কমিউনিকেশন মানে কি? সুন্দর করে গোছায় কথা বলা? নাকি হচ্ছে আপনি আমাকে আপনি করে বলতেছেন, আমি আপনাকে আপনি করে বলতেছি এগুলা? হ্যাকটা কি অ্যাকচুয়ালি? আসলে কমিউনিকেশন যদি আপনি কারো সাথে বড় করতে চান, বা কমিউনিকেশন আসলে শিখার জন্য কোনো স্টেপ বাই স্টেপ প্রসেস নেই। এটা আসলে আপনার ফিল থেকে শিখতে হবে। মানুষের সাথে কথা বলতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যে ইন্ট্রোভার্ট সে কি করবে? না, যে ইন্ট্রোভার্ট তার জন্য কমিউনিকেশন স্কিলটা কিন্তু একটু টাফ। সত্যিকার অর্থেই যে ইন্ট্রোভার্ট তার জন্য একটু টাফ। যেমন আমার যদি কথা বলতে মানুষের সাথে ভালোই না লাগে, তাহলে আপনি আমারে যতই মেন্টর দেন, যতই মানুষের সামনে কথা বলতে বলেন, আমার জন্য এটা হার্ড হয়ে যাবে শেখা বোঝা। হ্যাঁ, আমি এটা বলতেছি না যে এটা কোনোদিন পসিবল না। অনেক ইন্ট্রোভার্ট মানুষ এক্সট্রোভার্ট হয়। কিন্তু আপনাকে রিয়াল ফিল্ডে যেয়ে জিনিসটা উপলব্ধি করতে হবে। তবে যদি কমিউনিকেশন এ বেস্ট হইতে চান বা বেটার থেকে বেস্ট এ যেতে চান, তার জন্য অনেক ফর্মুলা আছে। যেমন কি হতে পারে?
আপনি যার সাথে কমিউনিকেশন করতেছেন, তার মাইন্ড আপনাকে রিড করতে হবে। সে কি চায়? অনেক গেস্টের পোস্টার আছে। যেমন আমি আপনার সাথে কথা বলতেছি বা আমি এখন পডকাস্ট আছি। একটু পর আমি ঘড়ি দেখতেছি। দ্যাটস মিন আমার তাড়া আছে। আমি এখন আর কন্টিনিউ করতে চাচ্ছি না। এইটা আমি আপনাকে মুখে না বললেও আমার এক্টিভিটিস দেখে আপনার বুঝতে হবে। এটাও কমিউনিকেশনের একটা পার্ট। রাইট। সো এরকম অনেক জায়গাতে যেয়ে আপনার আসলে আইডেন্টিফাই করতে হবে রিয়াল ফিল্ড থেকে যে আল্টিমেটলি কমিউনিকেশনটা কিভাবে করা যায়। আমারও এরকম অনেক ক্লায়েন্ট আছে যখন আমি মিটিং এ বসি, সো তাদের সাথে কথা কন্টিনিউ করতেছে সে ধরেন ভিডিও কলে বসে ভিডিও কনফারেন্সে আমি বেশিরভাগ কথা বলি। সো দেখা যায় এভাবে তাকায় আছি। তারপরে এরকম করতেছে। মোবাইলের দিকে তাকাচ্ছে, করতেছে, এরকম করতেছে। তখনই আমি বুঝে গেছি শেষ, অ্যাটেনশন শেষ। সে এখন আর সময় দিতে যাচ্ছে না বা যে কথা আমরা বলতেছি সে কথাটা ভালো লাগতেছে না। এখন ভালো লাগাতেছে না এটা তো একটা প্রবলেম বাট এটার সলিউশন আছে। ওই যে রিলেভেন্ট টাইপ কথাবার্তা বলা। তার যাতে মনে হয় সে উপকৃত হচ্ছে। যেমন আমি যদি সারাদিন আমার সার্ভিস নিয়ে কথা বলি যে আমার এজেন্সি এই দেয় বা আপনার এজেন্সি এই দেয়, আমি আপনার Facebook এড এর এই করবো একদম প্লিজ স্ক্রিন ওপেন করে যে দেখেন আমি এভাবে টার্গেটিং করব, অ্যাডভান্টেজ অন এভাবে দিব, প্লেসমেন্ট এটা করব, আপনার এড কপি আমি এভাবে লিখব। এটা তো আমার ম্যাটার না। আমার ম্যাটার ভাই আমার এখন ৳২০,০০০ সেল হয়। আপনি কি ৳২৫,০০০ সেল করতে পারবেন? হ্যাঁ, পারব। কিভাবে? করার জন্য এটা করা দরকার এবং এটা আমি জানি। ক্লায়েন্ট তো শিখতে আসে নাই আপনার কাছে। আর যদি শিখতে আসে লার্নিং এর পারপাসে তাহলে ওটা আলাদা ম্যাটার। বাট মানুষ যা শুনতে চায় তাকে তাই বলাই হচ্ছে কমিউনিকেশনের বেস্ট একটা ওয়ে। হুম। হোয়াট ডু ইউ থিংক ভাইয়া নেটওয়ার্কিং এর জন্য কি করা পসিবল বলে আপনার মনে হয়? যেহেতু আপনার অনেক বড় নেটওয়ার্ক আছে। আপনিও নেটওয়ার্কিং করেন। আমি যে টুকটাক নেটওয়ার্কিং করার চেষ্টা করি এবং লার্ন করি আপনাদের কাছ থেকে শিখার চেষ্টা করি। সো আমাকে একটু বলেন কিভাবে একটা বেটার নেটওয়ার্ক তৈরি করা যায়? কেমন একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা নিয়ে আসলে আমার এখানে খুব আক্ষেপটা আমি কিভাবে দূর করছি এবং অন্যরা কিভাবে দূর করতে পারে ২ টাই বলি। যার জন্য এটা একটা প্রভাব বেশি। আমি যখন ২০২০-২১ এর দিকে কনটেন্ট বানাই, তখন আসলে আমার একটু আফসোস ছিল যে এই ইন্ডাস্ট্রির মানুষজন আমাকে চিনে না বা এই ইন্ডাস্ট্রির মানুষের সাথে আমার একটা নেটওয়ার্ক করা দরকার বা এভাবে করা দরকার। বা ঢাকায় থাকতে যে একটা নেটওয়ার্ক বেস হয়, ঢাকা বাইরে থেকে বিলং করতেছি। সো ঢাকার থাকতে যে একটা নেটওয়ার্ক বেস হয়, এই জিনিসটা আমাকে সবাই বলছে যে, "ঢাকায় চলে যাও। ঢাকায় গিয়ে হচ্ছে থাকো। অনেক বেশি আর্নিং অপরচুনিটি আছে। অনেক মানুষের সাথে নেটওয়ার্কিং হবে। ইন্ডাস্ট্রির সবাই তোমাকে চিনবে।" আরো অনেক কিছু। বাট আমি ডিটারমাইন্ড ছিলাম আমি ঢাকায় আসবো না বা ঢাকা আইসা আসলে আমি সবাই জানে যে আমার ঢাকা খুব বেশি একটা পছন্দ হয় না। বিভিন্ন সময় পোস্ট-টোস্ট দেই ব্যাপারগুলো নিয়ে। তো কেন পছন্দ? আমার পার্সোনালি পছন্দ। আমার ঢাকা এমনি খারাপ। তো আমার কাছে মনে হলো এমন কি করতে পারি যে আমি যাতে সবাই আমাকে চিনে। তো আমার কাছে মনে হলো যে কনটেন্ট বানানোটাই একটা বেস্ট অপশন। কারণ আমি কাদের সাথে নেটওয়ার্ক করতে চাইতেছি? যাদের কনটেন্ট আমি দেখতেছি বা কারা নেটওয়ার্ক করতেছে, যারা একজন আরেকজনকে চিনতেছে, ওকে তাহলে আমিও কনটেন্ট বানাই। কনটেন্ট বানানোর আবার পারপাস আছে এবং এখানে কিছু ব্যাপারও আছে। আপনার যা তা কনটেন্ট বানাচ্ছেন, প্রতিদিন ৫ টা করে কনটেন্ট দিতেছেন Facebook এ, YouTube এ। এটা তো আসলে কনটেন্ট না। এমন ভ্যালুয়েবল কোনো কনটেন্ট দেই, যেই ভ্যালুয়েবল কনটেন্টের কারণে আমি যাদের সাথে নেটওয়ার্কিং করতে চাই, তারা আমার সাথে এখন নেটওয়ার্কে এড হইতে চায়। এবং ওই পারপাস আমার কনটেন্ট বানানো শুরু এবং আলহামদুলিল্লাহ আমি ওই আমার হোম টাউন থেকেই কনটেন্ট বানায় আমার খুব ভালো নেটওয়ার্ক চলতেছে এবং এই ইন্ডাস্ট্রিতে আমি খুব ভালোভাবেই বিলং করতে পারতেছি। আমি যে নেটওয়ার্কিং এতে চাই। আমার কথা হয়তোবা আপনার জন্য বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আপনি এমন কোনো ভ্যালু অন্যের লাইফে যদি এড করতে পারেন, যেটা তার লাইফের জন্য ভ্যালুয়েবল, তাহলে আপনার জন্য নেটওয়ার্কিং করার অপরচুনিটি অনেক বেশি ভালো। আমার এখানে প্রতিদিনই মেসেজ আসে যে, "ভাইয়া আমি একটা চাকরি চাই, আমি একটা এই চাই, ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই। আমাকে একটা কাজ দিবেন কিনা? আমি কিভাবে আপনার সাথে দেখা করব? আপনার অফিসে আসবো কিনা?" অনেক কোয়েশ্চেন। এর মধ্যে একটা ম্যাক্স পোরশন এর কোয়েশ্চেন থাকে, "হাই, হ্যালো, হাই কেমন আছেন ভাইয়া? আমার একটা প্রশ্ন ছিল।" আপনি সম্পূর্ণ বিষয়টাকে একবারে লিখে আমারে পাঠায় দেন। রাইট। আপনি কি চাচ্ছেন, কেন চাচ্ছেন, আমাকে কেন মেসেজ দিচ্ছেন? আপনি শুনলে অবাক হবেন। আমার পেজ এবং আইডিতে যত হাজার মেসেজ আসুক, আমি প্রত্যেকটা মেসেজের স্পাম ফোল্ডার সহ থেকে রিড করি। প্রত্যেকটা। যে কোনো ভ্যালুয়েবল কি কারো কোনো কিছু প্রয়োজন? বা আমার কারণে কি কারো লাইফে কোনো ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে। আমি আপনার অনেক বড় ফ্যান। হ্যাঁ, এটা তো এস ইউজুয়াল কমেন্ট আসতেছে। সব এটাই বলতেছে। বাট হ্যাঁ, আপনি আমাকে এমন একটা অফার করলেন, যে অফার থেকে বা আপনি আমাকে এমন কিছু একটা বললেন, যেখান থেকে আমি বেনিফিট হতে পারি। তাহলে obviously আমি আপনার সাথে নেটওয়ার্কিং করার চেষ্টা করব। তার মানে ওই যে কমিউনিকেশন এর কথাটা বললাম, ওটা এই পারপাসেই বললাম। যে বাংলাদেশের ম্যাক্স পোরশন এর মানুষের কমিউনিকেশন এর গ্যাপ আছে। সো কমিউনিকেশনটা যদি আপনি সুন্দরভাবে ঠিক করতে পারেন এবং আপনি যার সাথে নেটওয়ার্কিং করতে চাচ্ছেন, আপনার মাধ্যমে যদি তার লাইফে কোনো ভ্যালু এড হয়, তাহলে আপনার জন্য তার সাথে নেটওয়ার্কিং করাটা ইজি। না রাইট। আমাকে এরকম অনেক মানুষ হচ্ছে কি ধরেন মেসেজ করে সো আমি তো পডকাস্ট করতেছি।
পডকাস্ট করতেছি। সো থাম্বনেইল এর জন্য বলেন, এডিটিং এর জন্য বলেন। সো ফার্স্ট এ তারা হইতেছে গিয়ে মানে মজার বিষয় হচ্ছে মেইল করে, বুঝছেন ভাইয়া? সো মেইল করার সময় পুরো সাবজেক্ট লাইনেই পুরা লেখাটা লেখা। লেখা থাকে। এখন আমি তো মনে করেন পড়তেই পারতেছি না কি লিখছে সাবজেক্ট লাইনেও। আমি যে একটু ইন্টারেস্ট হয়ে দেখবো সেটাই পারতেছি না। তো শেষে সিভিতে লেখা সে মাস্টার্স পাস, সে হচ্ছে গিয়ে অনার্স পাস। তো আমি চিন্তা করতেছিলাম কিভাবে ভাইয়া তুমি মাস্টার্স পাসটা করলা? মানে আমি তো অনেক ছোট মানুষ। অন্তত আমিও জানি যে কিভাবে একটা মেইল লিখতে হয়। মানে জিপিটির কাছে গেলে এটা আরো ইজি। তারপর আমরা মোটামুটি পড়ালেখা করছি আমরা জানি। একটু, একটু হইলেও তো জানি। তো সে পুরা সাবজেক্ট লাইনে লিখে দিছে ভাইয়া। কেউ WhatsApp মেসেজ করবে, আসি বলবে, "হাই, হ্যালো, হাউ আর ইউ?" সে এক্সপেক্ট করে হচ্ছে গিয়ে আমি মানে তাকে রিপ্লাই করি। তারপর কেমন আছেন? হ্যালো, ভালো আছি। প্লাসই ভাই আপনার বাসায় সবাই কেমন আছে? সবাই ভালো আছে। সে এই মানে স্টেপ বাই স্টেপ এর দিকে যেতে চায়। আবার দেখেন যারা হচ্ছে স্মার্ট টাইপের পিপল তারা কি করে জানেন ভাইয়া? তারা হচ্ছে গিয়ে ধরেন আমার থাম্বনেল লাগবে। হ্যাঁ, আমার তো মনে করেন থাম্বনেল অলরেডি পডকাস্টে অনেকগুলো আছে। তাইলে ও আমাকে অফার করতেছে, "ভাই আপনাকে থাম্বনেল লাগবে না? আমি আপনাকে ভালো থাম্বনেল বানিয়ে দিব। আপনার এখন যে থাম্বনেল গুলো আছে এগুলো তো ভালো করতেছে না। আমার কাছে মনে হচ্ছে।" আমি কিভাবে বুঝবো? যতক্ষণ পর্যন্ত তুমি আমার বানায় দেন। তুমি আমার অফার করতেছো টাকা দিয়ে। আরেক ছেলে ভাইয়া ফ্রিতে মানে দিয়ে দিচ্ছে যে এই থাম্বনেলটা আপনি এড করে দেখেন। বানাই সেটা আবার হ্যাঁ, বানায় দিয়ে আমারে বলতেছে, "ভাই এটা এড করেন।" আমার ভাই মাথা নষ্ট। মানে আমি কিন্তু দেখি ওর সাথে আমি কমিউনিকেশন করছি, আমি শুধু নেটওয়ার্কও করছি। আমার না লাগলেও আমি ওর আরেক জায়গায় মানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। রেফার করছি। এরকম ট্রাই করছি। সো এইভাবেও আমার মনে হয় নেটওয়ার্কিং করা ইস মানে অনেক পসিবল। এবং নেটওয়ার্কিং আমি তো মনে করি যে ইওর নেটওয়ার্ক ইকুয়াল টু ইওর নেট ওয়ার্থ। আপনার নেটওয়ার্ক যত বড়, আপনার জন্য বিজনেস বলেন বা ওভারঅল ক্যারিয়ার গ্রোথ এর জায়গায় বলেন, সব জায়গাতেই আপনার জন্য অনেক বেশি অপরচুনিটি তখন ওপেন হয়। নেটওয়ার্কিং এর এখানে হ্যাঁ, ভাইয়া সো আমি একটু এড করে দিই। সো এটা হচ্ছে গিয়ে এরকম যে ধরেন আপনি এমন মানুষের সাথে আছেন যে হচ্ছে কি একজন মিলিয়নিয়ার। তার সাথে আপনার নেটওয়ার্ক হওয়ার কারণে ৫ বছর পরে যে আপনিও মিলিয়নিয়ার না হইলেও তার আশেপাশে হয়ে যাবেন। ওয়ারেন বাফেট নিয়ে বিখ্যাত উক্তি আছে না? আপনি আপনার আশেপাশের ৫ জন বন্ধুকে আমাকে দেখান, আমি আপনার সম্পর্কে জাজ করব। সারাউন্ডিং সো আপনার আশেপাশে যদি ৫ জন বিজনেসম্যান থাকেন, ৬ষ্ঠ বিজনেসম্যান আপনি। আপনার আশেপাশে যদি ৬ জন চিটার থাকে, ৭ নম্বর চিটার আপনি। আপনার আশেপাশে যদি ৫ জন এমন মানুষ থাকে যারা অনেক বেশি মাল্টি ট্যালেন্টেড এবং তাদের তাদের এই সমাজে বিশাল বড় ভ্যালু আছে, তারা সমাজে অনেক কিছু এড করতেছে ভ্যালুয়েবল, তাদের কিন্তু ৬ষ্ঠ নাম্বার আপনিও সেটাই করতেছেন। সো ইউর সারাউন্ডিংস কিপ। ভেরি ইম্পোর্টেন্ট। কারণ আমি নিজেও তো ধরেন মনে করেন অনেক স্যাক্রিফাইস করা লাগছে। অনেক বন্ধু-বান্ধব ছিল। আমার স্কুলের ফ্রেন্ড বলেন, কলেজের ফ্রেন্ড বলেন, কারো সাথে আমার কখনোই কোনো ভালো সম্পর্ক নাই। ও হবেও না হয়তোবা। বাট আমি সবসময় ট্রাই করছি এমন মানুষের সাথে কমিউনিকেট করা, নেটওয়ার্কিং করা, যাদের সারাউন্ডিং এ আমি যদি থাকতে পারি, তাহলে আমিও তাদের মতো একদিন, একদিন হয়ে উঠতে পারব। এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে ওইগুলাকে একটু মেইনটেইন করে চলা, যে আমার সারাউন্ডিংটা মানে আপনার একটা সারাউন্ডিং ছিল। আমি যতটুকু শুনছি যে আপনার এমন, এমন ফ্রেন্ড সার্কেল আপনারা থাকার চেষ্টা করছেন বা তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছেন যে হ্যাঁ, তোরা এটা কর। যাতে আপনিও ওরকম মাইন্ডসেট থাকে আপনার সবসময়। হ্যাঁ, এটাও এখন একটা প্রশ্ন আছে আমার কাছে। হ্যাঁ, আপনি ৫ জন কোটিপতির সাথে থাকতে চাচ্ছেন। কেন থাকতে চাচ্ছেন? কারণ আপনি ৬ষ্ঠ নম্বর কোটিপতি হন বা হবেন। তো ৫ জন কোটিপতি যে আপনাকে সাথে রাখবে তার জন্য। তার কি লাভ? দিস ইস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে আমি তাকে কি ভ্যালু দিচ্ছি? ওইটা মানে ইম্পোর্টেন্ট হচ্ছে। সো ধরেন নরবার এখন লেটস সে আপনি হচ্ছে এমনি একটা Facebook অ্যাড এক্সপার্ট। ধরে নিলাম। আপনি হচ্ছে কি ইন্ডাস্ট্রিতে অনেক কথাবার্তা বলতেছেন, আপনার অনেক উপকার প্রতিভা এরকম কিছু। ঠিক আছে? আপনার সাথে আমার ফার্স্ট নেটওয়ার্কিং করলে তো আমার লাভ আছে। বাট আপনার কি লাভ? যেহেতু আপনি একজন Facebook অ্যাড এক্সপার্ট, এই মুহূর্তে আমাকে একটু চিন্তা করতে হবে বসে, ইনার সাথে আমি ফার্স্ট কনট্যাক্ট আমি জীবনে হাই হ্যালো করে আমি জীবনে যাব না। আমার অপরচুনিটিস তারপর আমি যাব। ইনি আমার ফ্রেন্ড লিস্টে আছে তারপর আমি যাব না। আমি চেষ্টা করব যে ১ম বারে তার সাথে আমি টাচে কিভাবে যেতে পারি? কি নিয়ে যেতে পারি? যেটা কারণে সে রেসপন্স করতে পারে। এখন আমার কাছে দেখা যায় স্পেশাল পডকাস্ট। সবাই তখন পডকাস্ট করে না। সো দেখা যাচ্ছে আপনি Facebook অ্যাড নিয়ে কাজ করতেছেন। Facebook অ্যাডে কি এমন আপডেট আসছে, কি এমন হচ্ছে যে যেটা যদি আমি আপনাকে হেল্প করতে পারি। সাপোজ যে জবের জন্য চাচ্ছে। আমি যদি আমার এটা অপরচুনিটি থাকতো যে তার সাথে আ কমিউনিকেশন করে টরে তার সাথে হচ্ছে আমি নেটওয়ার্কিং বিল্ড করার চেষ্টা করছি। বাইরের দেশে যে জিনিসটা সবচাইতে বেশি হয় মনে করেন ধরেন এজেন্সি লাইফে ধরেন বাইরের দেশে যে জিনিসটা আমি দেখছি কম বেশি। সেটা হচ্ছে গিয়ে তাদেরকে ধরেন বই অফার করা, বই গিফট করা, ঠিক আছে? বুকস দেওয়া। এভাবে একটা ভালো নেটওয়ার্কিং এর অপরচুনিটি থাকে। এখন মনে করেন আমি আপনার স্টোরি টেলিং বইটা পড়ছি। স্টোরি টেলিং বইটা পড়ে আমি যদি মনে করেন বসে, বসে একটা ভিডিও বানাই। স্টোরি টেলিং বই থেকে আজকে আমি বলব আপনাদেরকে যে আমি কি, কি পয়েন্ট শিখছি এবং আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা মানে আমি আপলোড দিলাম। এরপরে এটা অনেক ভালো গেল বা ভালো নাও গেল। আপনি ওটা শেয়ার করুন। আমি খুব প্রিটি মাচ সিউর অথবা আপনার কোনো গ্রুপে আপনি শেয়ার ওটা আমি আমার নিজের লাভের জন্যই করি। হ্যাঁ, এবং এরপরে এভাবে আস্তে, আস্তে যে আপনার সাথে আমার নেটওয়ার্কিংটা হবে।
আস্তে, আস্তে এরপর একটু নিজেকে একটু স্মার্ট হতে হবে যে কিভাবে আমি আপনাকে ভ্যালু দিতে পারি। আপনাকে যত বেশি আমি ভ্যালু দিতে পারবো, তত বেশি আপনার কাছ থেকে আমি রেসপন্স পাবো। সো এই জিনিসগুলো আমার মনে হয় ওয়ার্ক করে অনেক বেশি। কারণ কারণ এই যে এগুলো আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আসতে যাচ্ছে, যেকোনো ক্যারিয়ারের যেকোনো পাথই, এগুলো আসলে তাদের খুব স্ট্রিক্টলি মেইনটেইন করে চলা উচিত। ভাইয়া বাংলাদেশে ব্যবসা করার জন্য সবচেয়ে কঠিন জিনিস কি বলে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে? এটা হচ্ছে আপনার আশেপাশের পরিবেশ। যেমন? যেমন একটা গল্প বলি, রূপক গল্প। সেটা হচ্ছে যে একটা লোক সে বিদেশে ভিজিট করতে গেছে। সেখানে অনেকগুলো ড্রাম আছে। প্রত্যেকটা ড্রামের মধ্যেই হচ্ছে আটকানো এবং প্রত্যেকটা ড্রামের ভিতরে হচ্ছে কাঁকড়া। তো সে সবগুলো দেখতেছে অস্ট্রেলিয়ার ড্রাম, কানাডার ড্রাম, ইউএস এর ড্রাম। হঠাৎ আসতে দেখলো সে একটা ড্রামের উপরে কোনো ঢাকনা নাই। তো সে প্রশ্ন করল যে, "আচ্ছা এই ড্রামের উপর ঢাকনা নাই, এখান থেকে কি কাঁকড়াগুলো বের হয়ে যায় না?" পরে সে বলল, "এগুলো সব বাংলাদেশী কাঁকড়া। এখান থেকে একটা বের হইতে চাইলে বাকিরা তারা টাইনা নিচে ধরো।" সো বাংলাদেশে আপনি ব্যবসা করতে গেলে এই জিনিসটা অনেক আপনি ফেস করতে হবে। আমি ২ টা জিনিস বিশ্বাস করি। I think এটা ফানি হয়ে যাবে। যে ব্যক্তি বাংলাদেশে ব্যবসা করতে পারে আর যে ব্যক্তি বাংলাদেশে গাড়ি চালাইতে পারে, সে পৃথিবীর সব জায়গায় ব্যবসা করতে পারবে, সে পৃথিবীর যেকোনো রাস্তায় গাড়ি চালাতে পারবে। কারণ এখানে আপনি যতই ভালো থাকতে চাইবেন, আপনার আশেপাশের জায়গা তত ধরনের নেগেটিভিটি আপনাকে দিবে। লাইক এমনও আমি বিজনেস পার্সপেক্টিভ এ আমার লাইফে আমি দেখছি, তার নিজের ক্ষতি হবে ৳১,০০,০০০ তাও সে চাচ্ছে আমার যাতে ৳২,০০,০০০ ক্ষতি হয়। সো এই জিনিসটা কভার করতে পারলে বা আমরা যদি ওই মন মানসিকতা মেইনটেইন করতাম যে আমরা অন্যকেও আরো বড় করব বা অন্যকে হেল্প করব, অন্যকে সহযোগিতা করব, তাহলে হয়তোবা আমাদের জন্য ব্যবসা করা বা বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশটা আরো বেশি সুন্দর হতো। এটা আপনি সব দিক থেকে নিতে পারেন। পলিটিক্যাল, পারিবারিক, সামাজিক, সোসাইটি, নিজস্ব, কম্পিটিটর, অন্য সব দিক থেকে। এটা আপনাকে এমন অনেকেই চাইতো হয়তোবা যে আপনি কখনো যাতে গ্রো না করেন, কখনো যাতে সাকসেসফুল না হন। বাট এখন অনেকে দেখবেন আসলে এটা আমাদের বাংলাদেশের মেন্টালিটি। কালচারটাই এমন যে অমুক বড় হচ্ছে, ওকে আমরা ছোট করে দেখি। বা আমরা চাই না ও বড় হোক। আমাদের কিন্তু এই অপরচুনিটি থাকবে যে সে যেহেতু বড় হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার জন্য একটা সিগনাল যে বাংলাদেশে এরকম বড় হওয়া যায়। আমিও একটু চেষ্টা করি বাংলাদেশে এই পর্যায়ে যাওয়ার জন্য। বাট আমরা এটা চেষ্টা না করে আমরা চেষ্টা করি কিভাবে তাকে দমায়ে রাখা যায়। ভাই আমি আসলে একটা জিনিস দেখছি কি ব্যবসায়ীরা অনেক বেশি ব্যস্ত থাকে। তারা আসলে সারাদিন অনেক খাটাখাটনি করে। ঠিক আছে? ২৪ ঘন্টা ধরেন খাটাখাটনি করে। এত কিছুর পরেও মানে ধরেন তাদের অত একটা রেভিনিউ জেনারেট হচ্ছে না। আপনার কি মনে হয় কখন একটা টিম হায়ার করা উচিত? আচ্ছা, ১ম এ আসলে একটা জায়গা আসতে হবে যে আমরা যেহেতু ২৪ ঘন্টা একটা বললাম, কাজ করার মন মানসিকতা থাকলে আসলে আপনি উদ্যোক্তা হন। কিন্তু তাই বলে কি আপনি সারা জীবন ২৪ ঘন্টা কাজ করে যাবেন? কখনো আসলে এটা তো আসলে একটা উদ্যোক্তা বা একজন বিজনেসম্যানের লাইফ হতে পারে না। আমরা ৯টা থেকে ৫টার লুপ হোল থেকে বের হয়ে আসতে চাই। এসে আমরা ২৪ ঘন্টার লুপ হোলে পড়ি এবং আমরা সারাটা জীবনে লুপ হোলের মধ্যেই আটকে থাকি। তার কারণ ২ টা। একটা হচ্ছে আমাদের যে একটা সিস্টেম দরকার, এই জিনিসটা আমরা জানি না এবং যদি দরকার হয়, তাহলে সিস্টেমটা কিভাবে বানাইতে হয়, ওইটা আমরা জানি না। এখন আপনি এজ এ উদ্যোক্তা বা আপনি এজ এ বিজনেসম্যান, একটা পোরশনে আপনি সবকিছুই করবেন। কিন্তু তারপর কিন্তু আপনার লাইফ টাইম ধরে কাজ এইটা না যে আপনি আপনার বিজনেসে সব জায়গায় ফাংশন করবেন। শুরুতে হয়তোবা আপনি সেলসেও কাজ করছেন। তারপর হয়তোবা আপনি এইচআরও কাজ করছেন। তারপর আপনি এডও দিছেন নিজে, কনটেন্ট শুট করছেন নিজে, এডিটিংও করছেন নিজে। আপনার এখন বাজেট কম। এই মুহূর্তে আপনার সবই করতে হবে। এই সবকিছু করতে যেয়ে আপনি তখন অনেক বেশি ব্যস্ত হয়ে যাবেন। দ্যাটস কল আপনি তখন বিজনেসম্যান না হয়ে বিজি ম্যান হয়ে যাবেন। কিন্তু এই জায়গাটা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে আপনার একটা প্রপার টিম। এখন এই টিম মানেই কিন্তু সিস্টেম। সিস্টেম বলতে আমরা সবসময় ভাবি যে একটা সফটওয়্যার বানায় ফেললাম, একটা অটোমেশন টুলস বানায় ফেললাম। এই অটোমেশন টুলসটাই মনে হয় একটা সিস্টেম। না, আপনার টিমটা কিভাবে কাজ করবে? আপনার বিজনেসটা কিভাবে অপারেট হবে? আপনার বিজনেসের কোন এমপ্লয়ি, কোন টিম কখন কোথায় ফাংশন করবে? কার রেসপনসিবিলিটি কি? সেই রেসপনসিবিলিটি ফুলফিল করতে পারলে কি হবে? ফুলফিল করতে না পারলে কি হবে? তো সবকিছুর একটা মেজারমেন্ট থাকতে হবে। দেখেন, এখন টিম যদি এক কথায় প্রশ্ন করেন যে, "কখন আমার টিম দরকার?" এটা আমি বুঝবো কখন বা কিভাবে বুঝবো? তার মূল একটাই আনসার, যখন আপনার মনে হচ্ছে আপনি যে বিজনেসটা করতেছেন বা যেই নিশে বা যে ফিল্ডে বিজনেস করতেছেন, ওইখানে এখনো অনেক সম্ভাবনা আছে রেভিনিউ জেনারেট করার।
কিন্তু আপনি করতে পারতেছেন না। কারণ কি? কারণ আপনি এমন সব কাজ নিয়ে ব্যস্ত যেগুলো আসলে রেভিনিউকে ইনক্রিজ করতে বা বিজনেসকে স্কেল করতে কাজে লাগতেছে না। লাইক আপনি বিজনেসের রেভিনিউস জেনারেট হবে কখন? যখন লাইক সেলস প্রমোশন করতে পারবেন। কিন্তু আপনি এখন করতেছেন সারাদিন ভিডিও এডিটিং বা আপনি এখন হয়তোবা সারাদিন অন্য কোনো প্রোডাক্ট সোর্সিং এর পেছনে সারাদিন ধরে সময় দিতেছেন। আল্টিমেটলি এই যে একটা বড় মার্কেট এবং যে সম্ভাবনাটা আছে, আপনি একা কাজ করতেছেন দেখেই সম্ভাবনাটা আপনি হারাচ্ছেন। এখন যখন টিমের কাজ বা টিম হায়ার এর কথা বাংলাদেশের পার্সপেক্টিভ এ আসে, তখন যে একটা বড় সমস্যা আমরা ফেস করি সেটা হচ্ছে কোয়ালিফাইড পিপল আমরা পাই না। এইটা একটা ম্যাস প্রবলেম বাংলাদেশের উদ্যোক্তাদের এবং আমাদের এজেন্সি যেকোনো এজেন্সি বা যারা এই ডিজিটাল স্পেসে বিজনেস করতেছে প্রত্যেকের এই জিনিসটা প্রয়োজন। সো ২ ধরনের মানুষকে আপনি হায়ারিং এর ক্ষেত্রে বেশি প্রেফার করতে পারেন। আপনি যে রোলের জন্য নিচ্ছেন, সেই রোলে সে সত্যিকার অর্থেই এক্সপার্ট, নট এভারেজ। এক্সপার্ট মিনস আমি একটা কথা সবসময় বলি যে আপনি কখনো গাধার কাছ থেকে ঘোড়ার মতো পারফরম্যান্স পাবেন না। তাই আপনি যদি হর্স রেসে দৌড়াইতে চান তাহলে আপনার হর্সই নিতে হবে। এখন ওই যে তখন বললাম যে আমি কেন Facebook অ্যাড এক্সপার্ট এর জন্য ৳১,০০,০০০ অফার করছি। বাংলাদেশে অনেক এজেন্সি হয়তোবা মাস শেষে ৳১,০০,০০০ প্রফিট করতে পারে না। যেটা আমি একজনকে মাসিক সেলারি দিতে চাচ্ছি। তার কারণ হচ্ছে আমি এমন এক্সপার্টই মার্কেট থেকে হায়ার করতে চাই, যাকে হায়ার করলে ওই সেগমেন্টে আমার আর কোনো টেনশন নেই। আমি যদি একটা টিম হায়ার করলাম, আমি ২ জন, ৪ জন, ৫ জনের একটা টিম বানালাম এবং সারাদিন যদি আমার এখন কাজ হয় টিমকে ঠিকমতো কাজ করতেছে কিনা, টিমের কার কি রেসপন্সিবিলিটি, ক্লায়েন্টকে সন্তুষ্ট কিনা, প্রোডাক্ট কি যাচ্ছে কিনা, মার্কেটিং কি হচ্ছে কিনা, তাহলে আল্টিমেটলি আগে আমি ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, এখন আমি আমার টিম নিয়ে ব্যস্ত। এখন এই জিনিসটা আসলে কেন হয়? তার কারণ আমরা টিম মেম্বারদেরকে হায়ার করি যে আমি তাকে দিতেছি সে আমার কাজ করবে। দ্যাটস ইট। আমার যে তাকে একটা ভিশন দেখানো দরকার। আমার সাথে থাকতে যে আল্টিমেটলি সে লাইফে কোন জায়গায় যাইতে পারবে, শুধুমাত্র আমি তার থেকে বেনিফিটেড না, সে আমার কাছ থেকে টাকার বাইরে কালচারাল বা অন্যান্য আদার্স কিভাবে বেনিফিটেড হইতে পারে, এই ব্যাপারগুলো তাকে আমাদের ভিশন বা তার যে কেরিয়ার পাথ এটা তাকে দেখানো উচিত। আমার মনে হয় আপনার এজেন্সি বা আপনার কোম্পানিতে যদি একজন এমপ্লয়ি আসে এবং এখানে যদি সে নিজেকে ফ্লারিশ করার জায়গা না পায়, নিজেকে প্রকাশ করার বা নতুন কিছু শেখার জায়গা না পায়, তাহলে আপনি আসলে যত টাকাই দেন একটা সার্টেন টাইম পর সে আপনার ওই বিজনেসে থাকবে না এবং মোস্ট প্রবাবলি অপশন থাকবে সে নিজে এরকম একটা বিজনেস দাঁড় করানোর। যখন সে আপনার বিজনেস সম্পর্কে A to Z জানে। সো অবভিয়াসলি একজন এক্সপার্ট হায়ার করা উচিত। কিন্তু যদি আপনি এক্সপার্ট না পান তবে কি করবেন? ফ্রেশার্স নিতে হবে বা যারা একটু বিলো এভারেজ এদেরকে নিতে হবে বা আপনি এভারেজ এদেরকেও নিতে হবে। এই ক্ষেত্রে তো আপনি স্কিলের উপর যদি তাকে আইডেন্টিফাই করার চিন্তা করেন, তাহলে তো সে আসলে আ আপনার এখানে থাকতে পারতেছে না। আবার আমি যদি সবসময় এটাই বলি যে আপনি এক্সপার্ট হায়ার করেন তাহলে তো ফ্রেশার্সরাই তো একটা সময় যে এক্সপার্ট হয়। তাহলে ফ্রেশার্সরা আসলে করবে কি? আমি যদি কখনো ফ্রেশার্স নিয়োগ দিই, সেক্ষেত্রে আমি চিন্তা করি ২ টা জিনিস। সে কতটুকু অনেস্ট এবং কাজের প্রতি তার ডেডিকেশন কতটুকু। যে আপনি ডেডিকেশন কাউকে শিখিতে পারবেন না। অনেস্টি কাউকে শিখিতে পারবেন না। কিন্তু স্কিল কিন্তু তাকে শেখানো সম্ভব। তো সে যদি কাজের প্রতি অনেস্ট থাকে এবং তার যদি কাজের প্রতি ডেডিকেশন থাকে, তাহলে স্কিল ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস, ১.৫ মাস সময় নিয়ে আপনি তাকে শিখায় ওই মিড লেভেল বা এক্সপার্ট লেভেলে নিয়ে আসতে পারবেন। সো এইজন্য একটা টিম হায়ার এর ক্ষেত্রে এই বিষয়গুলো যদি মনোযোগ সহকারে দেখা যায় যে এটা আরেকটা প্রচলিত প্রবাদ আছে। সেটা হচ্ছে আপনি আপনার এমপ্লয়িকে এমনভাবে ট্রেন আপ করেন যাতে অন্য কোম্পানি তাকে নিতে চায়। কিন্তু আপনি আপনার কোম্পানির কালচার এবং তাকে এমনভাবে ভালোবাসেন যে তার চেয়ে বেশি টাকা দিলেও স্বর্ণ কোম্পানিতে না যায়। এই ২ টা জিনিস যদি আপনি স্ট্রিক্টলি মেইনটেইন করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার টিমই আপনার হয়ে আপনার বিজনেস করে দিতেছে। কারণ আমি মনে করি ইউ বিল্ড পিপল অ্যান্ড পিপল বিল্ডস বিজনেস। এই জিনিসটা যদি মেইনটেইন করে যেতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার বাদেও এই বিজনেস খুব সুন্দরভাবে অপারেট হবে। আর আল্টিমেটলি ওইটাই একটা বিজনেস যেই বিজনেস আপনাকে ছাড়াই সুন্দরভাবে অপারেট হচ্ছে। আল্টিমেটলি ওইটা একটা বিজনেস। আর আদারওয়াইজ যদি আপনার বিজনেস আপনাকে ছাড়া না চলে, প্রতিদিন আপনার বিজনেস আপনার সময় দিতে হয়, কে কি করলো, কিভাবে কি হচ্ছে। তাহলে আল্টিমেটলি আপনি একটা হাই সেলারিতে জব করতেছেন নিজের বিজনেসেই, নাথিং এলস। রাইট। এটা আসলে মানে সম্পর্কটা রাখা তার সাথে। যেমন মনে করেন আমি হচ্ছে কি সেলস এর জন্য লোক খুঁজতেছিলাম। সো আমাদের হচ্ছে গিয়ে একজনে খুব সুন্দর একটা নলেজ দিছে। খুব ছোট্ট একটা কথা বলছে। ওয়েল পারসন না সে খুবই, বাট একটা ভালো জায়গায় কাজ করতেছে। সে বলল যে, "আমি অনেক বছর সেলসে কাজ করছি।" আমি জানি আসলে একটা মানুষকে কিভাবে ধরে রাখতে হয়। সেলসে যারা কাজ করে মোটামুটি দেখবা যে একসময় তারা তোমাকে ছাইড়াও চলে যেতে পারে। তখন তুমি কি করো? তুমি তো একটা প্যারা খেয়ে যাবা। তুমি যেটা করবা খুবই সুন্দরভাবে প্রত্যেক মাসে একটু তোমার খরচ হবে। তাকে ১-২ বার রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যাবা এবং তাকে নিয়ে
তার লাইফ সম্পর্কে তার সাথে কথা বলবো। কোনো তোমার সেলসে কি করতেছে না করতেছে ওগুলা নিয়ে কোনো কথা বলব না। তার সাথে কাইন্ড অফ আড্ডা মানে ফেক করবা কিন্তু। এটা বলা ঠিক না এভাবে। এরকম করবা। পার্সোনাল কানেকশন বিল্ড করা। হ্যাঁ। সো এভাবে আস্তে, আস্তে করতে থাকো। দেখবা কি ও চিন্তা করবে আমি এখানে যে ফ্যাসিলিটিস পাচ্ছি এটা তো আমি অন্য কোথাও পাবো না। বা হচ্ছে ও চিন্তা করবে যে আরে মানে ওর আন্দাজে মনের থেকে মনে হবে যে মানে একটু ইয়া লাগবে যে হ্যাঁ ভাই এখানেই কাজ করি ভালো লাগছে। এখানে মানে নিজের কাজ না করতে বলে নিজের একটা গিল্টি ফিল মনে হবে। তখন আর সে আপনার কোম্পানিকে আপনার কোম্পানি ভাববে না। সে নিজের কোম্পানি ভাববে এবং এই ভাবনাটা যদি একজন এমপ্লয়ির ভিতরে আসে বা একজন টিম মেম্বারের ভিতরে আসে, তখন আসলে 1+1 2 হয় না। 1+1 হয় 11। যেমন আমি যখন প্রায় ৳২০,০০,০০০ রেভিনিউ জেনারেট করতাম ইয়ারলি, খুব সুন্দর কথা বলছেন। তখন আমাকে অনেকে প্রশ্ন করত, "ভাই আপনারা এই ২ জন ৩ জন মানুষ মিলে" এখন হয়তোবা এজেন্সি পারপাস এ অনেক পিপল হায়ার করতে হচ্ছে। তো আপনারা ২-৩ জন মানুষ মিলে কিভাবে একটা ৳১,০০,০০,০০০ রেভিনিউ জেনারেট করেন? এটা তো করতে গেলে ৫০-৬০ জনের একটা টিম থাকা দরকার। তখন আমরা বলতাম যে এখানে সবার ভিশন এক, সবাই এক জায়গায় অ্যালাইন এবং এখানে কেউ কোনো প্রেশার নেওয়া নিয়া এবং অন্যান্য বিষয় নিয়ে কোনো হেজিটেশন ফিল করে না। সবাই ভাবতেছে এটা নিজের কাজ, নিজের কোম্পানি এবং নিজে এখানে কতটুক গ্রো করার অপরচুনিটি আছে। তখন ধরেন যদি ৩ জন হয়ে থাকে তাহলে ওটা 1+1+1=3 না। তখন এটা আপনার ধরেন হচ্ছে ১১১। আমরা ৩ জন মিলে ১১১ জন মানুষের কাজ করতেছি। সো ওইখানে এটা হওয়া খুব বড় কোনো ম্যাটার না। এবং আপনি যেটা বললেন, আমি নিজেও এটা খুব মেইনটেইন করি। যেমন যেহেতু গতকালকে আমি হচ্ছে আমার অফিসের টিম মেম্বারদের সাথে বসলাম যে তারা ঢাকায় থাকতেছেন, তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, পারিবারিক কিভাবে বিষয় বা আপনার এই অফিসের অন্যান্য কারোর থেকে কি কোনো প্রবলেম ফেস করতেছে কিনা হইলে আমাকে বলতে পারেন। মানে একদম কাজের বাইরে যাও অন্তত তাদের পার্সোনাল কানেকশন বিল্ড করার জন্য কি করে যদি কোনো অসুবিধা হয়, কারণ এটা আমার রেসপন্সিবিলিটি থাকে এখন এই অসুবিধাটা থেকে বের করে নিয়ে আসা। যে সে যদি পার্সোনাল কোনো প্রবলেমের কারণেও খুবই ডিপ্রেসড থাকে বা তার ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাতে না পারে, এটার ইমপ্যাক্ট আল্টিমেটলি দিন শেষে আমার বিজনেসই পড়বে। সো ওই দিকটা আমার এনশিওর করতে হবে। এইজন্য এখনো ওই পডকাস্টের শুরুর অংশতে যদি আমি যাই যে এটাই বিজনেস, আপনাকে আপনার টিমের সাইকোলজিও বুঝতে হবে, আপনাকে আপনার কাস্টমার সাইকোলজিও বুঝতে হবে, আপনাকে মার্কেট সাইকোলজিও বুঝতে হবে। একটা প্রোডাক্ট হিট হবে কিনা এটা কিসের উপর নির্ভর করে ভাইয়া? এক কথায় উত্তর দিলে প্রোডাক্টের উপর। আচ্ছা। কেন? কারণ আসলে হিট প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট হিট হয় আসলে কিসের উপর ভিত্তি করে? একটা প্রোডাক্টকে আমি দেখি আসলে মানুষের একটা প্রবলেম সলভিং ম্যাটেরিয়ালস হিসেবে। যে এখন এই মুখটা যত ভালো প্রোডাক্টই হোক, এইটাতে যদি এখন পানি রাখা না যায়, এখন এই মগটার নিচে যদি ফোঁটা থাকে বা এখান থেকে যদি পানি লিক করতে থাকে, তাহলে কিন্তু এটা যত সুন্দর মগই হোক, বাট আমার যে প্রবলেম পানি রাখতে চাচ্ছি এবং সেটা আমি সময় মতো পান করতে চাচ্ছি, ওই প্রবলেমটা কিন্তু সলভ করতেছে না। সো একটা প্রোডাক্ট যদি মানুষের মানে এক দেখাতেই যদি মানুষ ভাবে যে এই প্রোডাক্টটা তার জন্য অনেক বেশি সুইটেবল এবং এই প্রোডাক্টটা তার এখনই চাই। এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আসলে বেসিক্যালি একটা প্রোডাক্ট হিট হয়। এছাড়াও আরো অনেকগুলো অ্যাঙ্গেল আছে। মার্কেটিং অ্যাঙ্গেল, ব্র্যান্ডিং অ্যাঙ্গেল, প্রেজেন্টেশন, কনটেন্ট। বাট আপনি যদি বলেন প্রোডাক্ট হিট হয় কিসের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে এই প্রোডাক্টটা কি মানুষ এক দেখায় বুঝতে পারতেছে এই প্রোডাক্টটা তার কি কাজে ব্যবহৃত হয়। যেমন আমি যদি আবার এটার উদাহরণ দেই, এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা কাপ। কাপ। এখানে কি রাখতে হয়? এখানে পানি, আচ্ছা। কফি। এই মগটা আপনি যেকোনো প্লেসে দেখা মাত্রই এই প্রোডাক্টটার ব্যবহার, এই প্রোডাক্টটা দিয়ে কি করবেন, এই প্রোডাক্ট আপনাকে কখন হেল্প করবে, কখন হেল্প করবে না, এটার ম্যাটেরিয়ালস, এটার ব্যবহার বিধি সবকিছু আপনি অটোমেটিক্যালি নিজে বুঝে যাচ্ছেন না? হ্যাঁ, অবশ্যই। এইটার এই প্রোডাক্টটা সম্পর্কে আপনার আরো কোনো কোয়েশ্চেন আছে? না। কিন্তু আমি যদি অন দ্য আদার হ্যান্ড আপনাকে বললাম ওটা অশ্বগন্ধা পাউডার। যে অশ্বগন্ধা পাউডার খেলে হয়তোবা ধরেন আপনার ঘুম ভালো হয়। এখন এই যে অশ্বগন্ধা বলতে হয়তোবা আপনার একটু নলেজ কম থাকবে। বা আপনি চিন্তা করবেন এই অশ্বগন্ধা পাউডারটা আমি কয় চামচ খাবো? এই অশ্বগন্ধা পাউডারটা আসলে মানে কোনো সাইড ইফেক্ট আছে? কিভাবে খাবো? প্রোডাক্টটা কি BST অনুমোদিত? প্রোডাক্টটা কি অনেকদিন রাখা যাবে? প্রোডাক্টের মেয়াদকাল কতদিন? কতদিন পর এটা এক্সপায়ার হবে? এই প্রোডাক্টটা কি যে বিক্রি করতেছে সে অথেন্টিক কিনা? আপনার ব্রেইনে অনেকগুলা কোয়েশ্চেন আসবে। এই কোয়েশ্চেন গুলার সমাধানের জন্যই বেসিক্যালি মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং এবং আদার্স বিষয়বস্তুর কাজ করতে হয়। কিন্তু আপনি যদি এক কথায় প্রশ্ন করেন, প্রোডাক্ট হিট হবে কিনা এটা কিসের উপর নির্ভর করে? বেসড অন হচ্ছে প্রোডাক্টের উপর। কারণ এই প্রোডাক্টটা মার্কেটিং করতে আমার যে পরিমাণ খরচ যাবে, এই প্রোডাক্টটা মার্কেটিং করতে আমার যে পরিমাণ এফোর্ট দিতে হবে, তার চেয়ে অনেক বেশি দিতে হবে এই অশ্বগন্ধার মার্কেটিং এর জন্য। সো এখানে আমার জন্য ওয়ার্ক এবং পরিশ্রম এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি। বাট এই প্রোডাক্টের জন্য সেটা কম। তো প্রোডাক্ট ভালো হলেই কি ব্র্যান্ড হবে? এই জিনিসটাই কিভাবে দেখতেছেন? না, প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আপনার বিক্রি হবে। ব্র্যান্ডিং নির্ভর করবে
অনেক কিছুর উপরে। লাইক আপনার যে প্রোডাক্ট বা আপনার যে বিজনেস, এই বিজনেসে obviously একটা স্টোরি থাকতে হবে, ব্যাক এন্ড স্টোরি। আপনি কেন এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতেছেন? কেন এই বিজনেসটি আপনি করতেছেন? এটার behind the reason কি? দেখেন, ব্র্যান্ড কি রাস্তাঘাটে পাওয়া যায়? যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডটা নিয়ে আসলাম। না। না, ব্র্যান্ড আসলে তাহলে তৈরি হয় কোথায়? মানুষের মাইন্ডে। আর মাইন্ড গ্যাদার করে হচ্ছে পারসেপশন। এই প্রোডাক্টটাকে এখন মানুষ কিভাবে দেখে? এই প্রোডাক্টটা XYZ কোম্পানি থেকে বিক্রি হচ্ছে। বিক্রি হওয়ার পর তাদের সেলস সাপোর্ট কেমন? আফটার সেল সার্ভিস কি তাদের ভালো? তাদের পেজে মেসেজ করলে কি আমি রিপ্লাই পেয়ে যাই? বা তাদের যে অ্যাক্টিভিটিস বা তাদের যে কার্যক্রম, এই সবগুলো কি আমাকে টাচ করে? আমার সাথে রিলেটেবল? আমি যে ব্যাপারগুলো টাচ করতে চাই, আমি যে প্রবলেমগুলো নিয়ে কথা বলতে চাই, আ এই ব্র্যান্ড কি এই প্রোডাক্ট নিয়েই কথা বলে? এই সবগুলো যদি ঠিক থাকে, তাহলে আল্টিমেটলি প্রোডাক্ট বিক্রি করার পর হোক বা প্রোডাক্ট বিক্রি করার আগে আপনার ব্র্যান্ড হবে। কিন্তু প্রোডাক্টের উপর ভিত্তি করে প্রোডাক্ট অনেক বিক্রি হয়। বাট শুধুমাত্র প্রোডাক্টের উপর ভিত্তি করে ব্র্যান্ড হয় না। ব্র্যান্ড করার জন্য আপনাকে এই অন্যান্য ফাংশনাল জায়গাগুলোতে কাজ করতে হয়। ভাই আপনি আপনার বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন জায়গায় কনসালটেন্সিতে, বিভিন্ন জায়গায় বলেন 10x গ্রোথ, 10x গ্রোথ। 10x গ্রোথটা আসলে জিনিসটা কি? মানে একটা ব্যবসায় 10x গ্রোথ আপনি বললে হয়ে গেল? ২ মিনিটে আমাকে একটু বলেন তো। আচ্ছা, 10x গ্রোথ এর পিছনে আসলে আগে আপনার মেকানিজমটা বুঝতে হবে। একটা বিজনেস যে পর্যায়েই থাকুক, এই পর্যায় থেকে একটা বিজনেসের 10x গ্রোথ আনা সম্ভব। এবং এটার পিছনের একটা ক্যালকুলেশন বুঝলেই আপনার জন্য এটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কি? আমি এখন একটু টেকনিক্যাল পার্ট নিয়ে কথা বলি, প্লিজ। আপনি একটা আ প্রোডাক্ট তো বিক্রি করবেন। ওই প্রোডাক্টের বিক্রি তো আপনার বিজনেসের গ্রোথ এ এনশিওর হবে। বিক্রি ছাড়া তো আসলে বিজনেসের গ্রোথ সম্ভব না। যদিও বা গ্রোথ আর স্কেলিং এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি যদি গ্রোথের কথাতেই আসি, আপনি একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে দিছেন বা আপনার প্রোডাক্ট সম্পর্কে ১,০০০ মানুষ জানে। আপনার ওয়েবসাইটে ১,০০০ মানুষ ভিজিট করে। ১,০০০ মানুষ যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে সেখান থেকে মাত্র ১০০ জন মানুষ আপনার প্রোডাক্ট কিনে। প্রোডাক্টের প্রাইস হচ্ছে ৳৫০০। আচ্ছা। ১,০০০ জন মানুষ আসে, হুম। ১০০ মানুষ কিনে, প্রোডাক্ট প্রাইস ৫০০। ১,০০০ জন মানুষ আসে, ১০০ মানুষ প্রোডাক্ট কিনে, প্রোডাক্ট প্রাইস এবার ১,০০০। ডাবল, বিজনেস ডাবল। ১,০০০ মানুষ আসে, ২০০ মানুষ কিনে, ৳১,০০০ প্রোডাক্ট প্রাইস। বিজনেস 4x। এখন আর ১,০০০ মানুষ আসে না, এখন ২,০০০ মানুষ আসে, ৪০০ মানুষ কিনে, ৳১,০০০ প্রোডাক্ট। এখন বললেন ভাই টোটাল বিজনেস 8x হইলো। আর 2x কোথায়? আর 2x হচ্ছে আপনার বিজনেসের ব্র্যান্ডিং, আপনার বিজনেসের পজিশনিং, আপনার বিজনেসের অথরিটি, আপনার টিম কালচার এবং অন্যান্য আর যা মেকানিজম আছে, এগুলো আপনার বিজনেসে আরো 2x এড করে। আমি যদি এক কথায় বলতে চাই, আপনি যত বেশি লিড আপনার বিজনেসে আনতে পারবেন, আপনি ওই লিডের উপর যত বেশি কনভার্সন করতে পারবেন, পার্সেন্টেজ বাড়াইতে পারবেন এবং তাদের AOV মানে এভারেজ অর্ডার ভ্যালু যত বেশি বাড়াইতে পারবেন, আপনার এখানেই বিজনেসের 8x করা পসিবল। এভাবে কোটি টাকার রেভিনিউ জেনারেট করা পসিবল। আপনি যদি ৳১,০০,০০,০০০ রেভিনিউ জেনারেট করেন, ঠিক এই ৩ টা জায়গায় কাজ করে আপনি ১০,০০,০০,০০০ যেতে পারবেন। আপনার বিজনেস সম্পর্কে এখন ১,০০,০০০ মানুষ জানে, আপনার ডিউটি ২,০০,০০০ মানুষ জানানো। আপনার ডিউটি কিন্তু সেল করা না। আপনার ওই মুহূর্তের ডিউটি হচ্ছে ১০,০০,০০০ মানুষ জানানো। এখন আপনার ১০০ মানুষ কিনতো, এখন আপনি যখনই বেশি জানাবেন, তখনই কিন্তু বেশি মানুষ কিনবে। সো আপনার কাজ হচ্ছে কি যেখানে আপনি আগে ৳৫০০ র প্রোডাক্ট বিক্রি করতেন, হয় এখন ওই ৳৫০০ ভ্যালু এডিশন করে ৳১,০০০ করা বা ৳৫০০ র বদলে ৳১,০০০ র প্রোডাক্ট বিক্রি করা। যদি এই ৩ টে ক্যালকুলেশন মেইনটেইন করতে পারেন, এইটা পৃথিবীতে যত বিজনেস আছে, সব বিজনেস এই মেকানিজম ফলো করে চলে। নাইস। আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি। বিজনেসের এত ডিটেইল নিয়ে কথাবার্তা এর আগে কখনো বলা হয় আমি আমি বেসিক্যালি শুনি নাই। আশা করি জানি না কিরকম লাগছে সবার। সবাই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই পডকাস্টটা এবং তার উপর ভিত্তি করে আমরা পার্ট 2 করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ভাইয়া সবকিছু ঠিকঠাক থাকে। সো হ্যাঁ, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন।